এইভাবে দেশ চলতে পারে না। আমরা এই কথা শোনার জন্য মাননীয় স্পিকার জনগণের ভোট নিয়ে এই পার্লামেন্টে আসি নাই। আমি আশা করি এই পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী এবং আমরা যারা আছি সকলে মিলে স্বাধীনতার 42 বছর পরে আমরা কি পারি না ঐক্যমত এসে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন এই জাতিকে উপহার দিতে? নিশ্চয়ই পারি মাননীয় স্পিকার। আমি এই কথা বলবো মহাজোটের একজন সদস্য হিসাবে যে গত 4.5 বছরে এই সরকারের অনেক অগ্রগতি হয়েছে। ফ্লাইওভার এবং আমাদের এই ঢাকা শহরের যানজট নিরসনের প্রচেষ্টা এবং হাতির ঝিল প্রজেক্ট, তারপরে কৃষি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমি একথা আবার বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অঙ্গীকার করেছিলেন যে নির্বাচনের প্রেক্ষালে আমরা পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য উপহার দেব, আমরা ভোট চেতে যাব। মাননীয় স্পিকার, এই পদ্মা ব্রিজ যদি শুরু করতে না পারি আমরা জনগণকে কি জবাব দেব? তবে আমি একটি আশার বাণী শোনাতে চাই মাননীয় স্পিকার। এই দুইটি দল 23 বছর দেশ পরিচালনা করেছে। বারবার তারা দেশ পরিচালনা করতে গিয়ে ঝগড়া এবং হিংসা বিদ্বেষের কারণে তাদের পথ চলা, সরকার পরিচালনা থেমে গেছে। পরে দেশের অগ্রগতি যথেষ্ট হয় নাই। কিন্তু আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তিনি 9 বছরের শাসনামলে, মাননীয় স্পিকার তার শাসনামল আপনি দেখেছেন, আপনার বাড়ি শরীয়তপুরে, সেই শরীয়তপুরে যদি আপনাকে নিয়ে যায় আর 40 বছর আগের কথা যদি ভাবেন অথবা 23 বছর আগের কথা যদি ভাবেন, সেখানে কি ছিল, আজকে কি হলো, এই যে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন, এই যে শরীয়তপুর জেলা, এই 64টা জেলা, 460টা উপজেলা হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। এই যমুনা ব্রিজ তিনি করেছেন, মা রাস্তা শুরু করে পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ তিনি শুরু করেছিলেন। এবং এই যমুনা ব্রিজ যাত্রা শুরু করার পরে ম্যাডাম খালেদা জি আসলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেন। কিন্তু একথা স্বীকার করতে হবে, বঙ্গভবনে বসে তিনি বলেছিলেন আমি এই যমুনা ব্রিজ চাই, আমি আর কিছু চাই না, উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। আমার আজও মনে পড়ে আমি তার ক্যাবিনেটের একজন সদস্য ছিলাম। নবীন বন্ধুরা, আপনারা জানেন না এ যাত্রা হোসেন মোহাম্মদ এরশাদই শুরু করেছিল। মাহিদুল ইসলাম সাহেব আছেন, তিনিও আমাদের সাথে ছিলেন। কিন্তু আজকে আমি এই কথা বলবো, মওদুদ ভাই তো তখন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার জীবনে বারবার গুরু দায়িত্ব পালন করার সুযোগ এসেছিল। তিনি ইতিহাস যদি একটু নাড়াচাড়া করেন, তিনি সত্য ভাষণ দিলে আমি দেখব এই পার্লামেন্টে তিনি এরশাদ সাহেবের কথাই বেশি বলবেন, তার উন্নয়নের কথা বলবেন, তার অগ্রগতির কথা বলবেন, তার কল্যাণের কথা বলবেন। মাননীয় স্পিকার, চলতে চলতে কখনো কখনো ইতিহাসের কথা বলতে হয়। আজকে বাংলাদেশে যে বাজেট, এই বাজেট আর 6450 কোটি টাকার বাজেট এরশাদ সাহেবের সময় বাংলাদেশের মানচিত্রে যদি উন্নয়ন হয়ে থাকে, সংস্কার হয়ে থাকে, কল্যাণ হয়ে থাকে, অগ্রগতি হয়ে থাকে, পরিবর্তন এনে থাকে, অন্ধকারে আলো জ্বালিয়ে থাকে, এটা হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। এই স্বাধীনতার পরে 42 বছরে উন্নয়নের সিংহভাগ হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। অন্তত মওদুদ ভাই এটা স্বীকার করবেন, তুফাইল আহমদ সাহেব স্বীকার করবেন, এখানে দায়িত্ব সকল মাননীয় সংসদ সদস্যরা স্বীকার করবেন। আমি মাননীয় স্পিকার, আমি অনেক বিষয়ে আলোচনা ছিল, কিন্তু আমি জানি অনেক অপেক্ষা আছেন এবং সিনিয়র মাননীয় সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখবেন। আমি তার আগে দুই একটি কথা বলতে চাই। আমার নির্বাচন এলাকা বাকরগঞ্জ, মানুষ অনেক আশা করে আমাকে ভোট দিয়েছিল, অনেকবার এই পার্লামেন্টে পাঠিয়েছেন। আমি ভেবেছিলাম যে এই মহাজোটে এসে আমি আমার এলাকার যথেষ্ট উন্নয়ন করতে পারবো। কিছু কাজ করেছে, কিছু পারি নাই। কেন পারি নাই এটা আপনি জানেন মাননীয় স্পিকার। শান্তিতে বিশ্বাস করি, ঐক্যে বিশ্বাস করি এবং দেশের অগ্রগতিতে বিশ্বাস করি। এই জাতীয় পার্টির নেতা হোসেন মোহাম্মদ এরশাদ তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। তার সুশৃঙ্খল জীবনের যে আলো, সেই আলোতে জাতীয় পার্টি আলোকিত। তাই শৃঙ্খলা বিশ্বাস করি, কোনো দাবি নিয়ে কোনো আন্দোলন করি নাই, প্রতিরোধ করি নাই। আমার এখানে 12টি নদী, একটি নদীর একটি ব্রিজ দিতে পারি নাই। 2টি নদীতে টাকা স্যাংশন হয়েছে, টাকা বরাদ্দ হয় নাই। কিন্তু আমি বলবো, ফিরোজ সাহেব অনেক অনুরোধ করে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমাদের একটি কারখানা নদীতে ব্রিজের ব্যবস্থা করেছেন, কিন্তু চালু কি হবে মাননীয় সংসদ সদস্য? আমি দেখতে চাই। আপনি যদি সংসদ সদস্য হুইপ হয়ে থাকেন, আপনি এলজিআরডি মিনিস্টারকে নিয়ে যান, বারবার বলেছে, কিন্তু একজন মন্ত্রীকেও আমি বাউ ফেলে যেতে দেখি নাই, বাকরগঞ্জেও নিতে পারি নাই। আমি সমালোচনা করব না। এই মহাজোটের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমি শুধু এই কথা বলবো, 6 মাস সময় আছে। এর মধ্যে আমরা যারা বঞ্চিত, আমার এলাকার মানুষ অবহেলিত, এই রাস্তা, কালভার্ট, ব্রিজ, বিদ্যুতায়ন
এবং যে সমস্ত কাজ প্রয়োজন আপনারা যারা মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমাদেরকে উপেক্ষা করে। আপনার সময় শেষ হয়েছে মাননীয় সদস্য। আপনার সময় শেষ হয়েছে। জি, 1 মিনিট বলুন। 1 মিনিট বলুন। 1 মিনিটের বেশি নেব না, শেষ করবেন না। 1 মিনিটের বেশি নেব না। আমি বিনীতভাবে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা হিসাবের খাতায় বঞ্চিত হয়েছি, এলাকা উন্নয়নে উপেক্ষিত হয়েছে, এই যে সময়টুকু আছে এর মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে নির্দেশ দেন যাতে আমাদের এলাকায় উন্নয়ন হতে পারে এবং আমরা যথেষ্ট পরিমাণে বরাদ্দ পেতে পারি এই বাজেট থেকে, এটাই আমি আশা করব। আমি পরিশেষে মাননীয় স্পিকার, আমি আশা করি এই জাতীয় সংসদ, জাতির ঐক্য, এই জাতীয় সংসদ জাতীয় সমস্যা সমাধানের একটি মাত্র স্থান, একটি ভরসার স্থান। গোটা জাতি তাকিয়ে আছে এই জাতীয় সংসদের দিকে। আমরা এই জাতিকে নিরাশ করব না। আমরা ঐক্যমতে এসে আগামী নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশে বাইরে দেশের মধ্যে আমরা দীর্ঘদিনের জন্য করতে সক্ষম হব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা ফিরে যাব। মাননীয় স্পিকার, এই হোক আমাদের অঙ্গীকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার ধন্যবাদ মাননীয় সদস্য। এখন বক্তব্য রাখবেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। আপনার সময় 30 মিনিট। আপনার কত মিনিট? 30 মিনিট। 50 মিনিট বলবো, আর যদি না বলেন বসে যাব, বলবো জি না, 30 মিনিট বলেন। 10টা পর্যন্ত অপেক্ষা করে আছে। জি, 30 মিনিট বলুন। 30 মিনিটে বলতে পারবো না, শেষ করতে পারবো না। আচ্ছা, আপনি বলুন। না, আমাকে বলা হয়েছে 50 মিনিট দেওয়া হবে আমাকে। আমাদের চিফ হুইপ বলেছেন আমাকে 50 মিনিট দেওয়া হবে। আর যদি আমি জানতাম যে 30 মিনিট, তাহলে আমি আগেই চলে যেতাম এখান থেকে। মাননীয় স্পিকার, আমি শুরু করুন। এই যে আমরা যে এতক্ষণ, আমার পরেই আমাদের সম্মানিত সংসদ সদস্য সিনিয়র পার্লামেন্টেরিয়ান উনি বলবেন, আমি 30 মিনিটের মধ্যে শেষ করতে পারবো না। কিছু ধরে বলে তো লাভ নেই, আপনি আমাকে ডিস্টার্ব করবেন, ইন্টারাপ্টেড হব, আমি সেটা চাই না। আমাকে বলা হয়েছে আমাকে 50 মিনিট দেওয়া হবে। আমি কোনোদিন বাজেট সেশনে 50 মিনিটের নিচে বলি নাই কোনোদিন। আপনি 35 মিনিট। আমরা তো, আপনারা আমাদেরকে আসতে বলেছেন বলার। আচ্ছা, আপনি বলুন, 35 মিনিট বলুন। সরি, প্লিজ প্লিজ। কি হয়েছে? 35 মিনিট বলুন। আপনার সঙ্গে আমি বার্গেন করতে চাই। আপনি বলুন না, দেবেন নাহলে দেবেন না। আপনি এইভাবে তো আমাদের সময় চলে যাচ্ছে। আপনাকে আমি অনুরোধ করবো, এটা ঠিক না। এটা আমরা, ওয়াই শুড বি দ্য ভিকটিমস? আমাদেরকে বলেছেন আমাদেরকে এখানে বলার সুযোগ দেবেন, আর এখন বলছেন আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আমার সময় যদি না বাড়ান আমি বলবো না। মওদুদ সাহেব, আপনি এতক্ষণ বলা শুরু করতে পারতেন, প্লিজ। আপনি বলুন। আপনি খুব ভালো বলেন, আপনার বক্তব্য আমি মন দিয়ে শুনি, প্লিজ বলুন। সময়টা ঠিক করে দেন। মাননীয় স্পিকার, সবচেয়ে আগে যে কারণে এবং যার সিদ্ধান্ত অনুযায়ী আমি এই সংসদের সদস্য হিসেবে এসেছি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। এবং আমার এই রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে এটা আমার জন্য একটি বড় গৌরবের বিষয় যে আমার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে আমি আমাদের নেতা, প্রয়াত নেতা শহীদ জিয়ার জন্মভূমি যে নির্বাচনী এলাকা, সে নির্বাচনী এলাকায় আমি প্রতিনিধিত্ব করি। আজকে আমি আমার নোয়াখালী, যেখানে আমি 5-6 বার জিতেছি, সেখানে 11300 ভোটে হেরে গেছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গাবতলী, শাহজাহানপুর এই নির্বাচনী এলাকা, গাবতলীতে শহীদ জিয়ার জন্মস্থান, তিনি আমাকে যেই সৌভাগ্য দিয়েছেন সেই জন্য আমি তার কাছে আবার কৃতজ্ঞতা জানাই।
বিরোধী দলের সংসদ সদস্য হওয়ায় এবং সরকারের বৈষম্যমূলক আচরণের কারণে আমার এই বগুড়া নির্বাচনী এলাকায় বড় আকারের কোনো উন্নয়নের কাজ আমি করতে পারিনি। তারপরেও সেই এলাকার মানুষের অগাধ বিশ্বাস আমার উপরে তাদের আছে এবং ছিল, এবং তাদের ধৈর্য এবং সমর্থনের জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। মানে স্পিকার, এই বাজেটে অর্থমন্ত্রী শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করেছেন, কিন্তু এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং এই মন্ত্রিসভায় অন্তত ৫-৬ জন আছেন যারা মাওলানা ভাসানীর অনুসারী ছিলেন। তার নামটা এই বাজেটে বক্তৃতায় দেখলাম না। হোসেন শেখ সোহরাওয়ার্দীর নামও দেখি নাই, AK ফজলুল হক সাহেবের নামও দেখি নাই। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে 4 জন নেতা জেলখানায় মারা গেছেন, 1 সেকেন্ডে বলে দিলেন যে 4 জাতীয় নেতা। তারা এই 4 জন নেতার নামটা উল্লেখ করলে কি বাজেটের ওই প্রিন্টিংয়ের খরচ কি বেড়ে যেত? আরেকটি হলো জনাব তাজউদ্দিন আহমেদ, কেন আপনারা তাকে স্মরণ করেন না? তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা এখানে যারা নতুন এসছেন তারা হয়তো জানবেন না যে সেই যুদ্ধের সময় তিনি তখনকার সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল এবং দেশ স্বাধীন হয়েছিল। সুতরাং আমি মনে করি যে শহীদ জিয়াউর রহমানের নামও উল্লেখ করা উচিত ছিল। কেন করা উচিত ছিল? যে তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই, তিনি একজন বিরাট, একজন শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কোনো কু করেন নাই, মার্শাল ল জারি করেন নাই। এখানে অনেক সংসদ সদস্য বলেছেন তিনি মার্শাল ল জারি করেছেন। তিনি কোনো মার্শাল ল জারি করেন নাই। মার্শাল ল জারি করেছিলেন 20 অগস্টে খন্দকার মুশতাক আহমদ সাহেব। নির্বাচিত সরকারকে অপসারণ করেন নাই তিনি, সংসদ বাতিল করেন নাই, সংবিধান স্থগিত করেন নাই। তিনি একটি স্বতঃস্ফূর্ত সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন হয়েছিলেন। আজকে এটা অনস্বীকার্য যে শহীদ জিয়া একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। বিচারপতি খায়রুল হকের ৫ম সংশোধনীর কথা আপনারা বলেন। এই ৫ম সংশোধনীতে আমি আর্গুমেন্ট করেছিলাম এবং সেদিনও বলেছি, এখনো বলছি, এই রায়টা ছিল একটি রাজনৈতিক রায়। সুপ্রিম কোর্ট থেকে আমরা দেশের মানুষের ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখার জন্য সারা দুনিয়াতে জুরিসপ্রুডেন্সের মেইন প্রিন্সিপাল হলো সমাজের সংঘাত কমানো, সংঘাত বাড়ানো নয়। তিনি এই ৫ম সংশোধনী বাতিল ঘোষণা করে আমাদের দেশে সংঘাত বাড়িয়ে দিয়ে গেছেন, যেটা সুপ্রিম কোর্টের কাজ হয় না। সুপ্রিম কোর্ট কোনো রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করা উচিত নয়, কিন্তু তিনি করেছেন। কিন্তু তারপরে বলি, তার রায়তে তিনি ফরমান জারি করে মার্শাল লর, দ্য সাবস্টেন্স অফ দিস জাজমেন্ট হলো যে মার্শাল লর অধীনে কোনো সংবিধান সংশোধন করা যাবে না এবং কোনো আইন করা যাবে না। তিনি শহীদ জিয়ার মানে একেবারে রাষ্ট্রপতি হওয়ার থেকে শুরু করে সব কিছুকে বেআইনি ঘোষণা করেছেন, কিন্তু একটা জিনিস করেন নাই। সেই জন্য বলি এটা স্ববিরোধী একটা রায়। সেই রায়তে তিনি সব কিছু বাতিল করেছেন, কিন্তু তিনি শহীদ জিয়াউর রহমান যে একদলীয় সরকার বদলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছেন, এটা তিনি কন্ডন করেছেন তার রায়ে। আপনারা অনেকে জানেন না হয়তো। সুতরাং আজকে এই খায়রুল হক সাহেব এই ৫ম সংশোধনের মাধ্যমেই আজকে এই শহীদ জিয়াকে সবকিছু, শহীদ জিয়ার সবকিছু, শহীদ জিয়াকে ইতিহাসে শহীদ জিয়ার স্থানকে চিরস্থায়ী করে গেছেন এই খায়রুল হক সাহেব ৫ম সংশোধনীর মাধ্যমে।
সব বাতিল ঘোষণা করেছেন। তো এটা কেন করলেন না? এটা রেখে দিলেন কেন? এটা রেখে দিলেন এই জন্য যার কারণে আজকে আমরা এখানে পার্লামেন্টে আছি। সুতরাং আপনারা যারা বলেন যে একটা রায় দিলেই আপনারা বলেন যে রায়ের, আমি আসছি ওই পয়েন্টে, যে ত্রয়োদশ সংশোধনী পঞ্চম সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর ব্যাপারটা আপনি এসছেন, আপনারা যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন, সেখানে কি এই যে নতুন যে পঞ্চদশ সংশোধনী করেছেন, সেখানে কি বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনারা এটা বাতিল করেছেন নির্দলীয় সরকারের ব্যবস্থা? একটা লাইনও সেখানে নাই। সুতরাং সুপ্রিম কোর্ট রায় দেবে, সুপ্রিম কোর্ট আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। এই আইন প্রণয়ন করার ক্ষমতা একমাত্র এই সার্বভৌম সংসদের আছে। সুপ্রিম কোর্ট রায় দিতে পারে, কিন্তু রায় যে আমাকে কার্যকর করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের উপরে নাই। দিস ইজ দ্য সভারেন পার্লামেন্ট, এই পার্লামেন্ট ঠিক করবে। সুতরাং ওই যে এক্সকিউজ আপনারা দেন যে দুইবার আরো তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে, দ্যাট ইজ নট মেটেরিয়াল। হোল থিং ইজ whether this should have been repealed or not. সুপ্রিম কোর্টের এই অজুহাত তুলে আপনারা বলবেন না আপনারা করেছেন, কারণ আপনাদের সেই বাতিলের আইনে আপনারা পঞ্চদশ সংশোধনীতে আপনারা সে কথা বলেন নাই যে আপনারা এই আইন আপনারা করেছেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী করেছেন, সেটা আপনারা বলেন নাই। সুতরাং এইটা প্লিজ ডোন্ট মেক ইট এন এক্সকিউজ যে আপনারা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটাকে বাতিল করে দিয়েছেন, হুইচ ইজ নট ট্রু। মাননীয় স্পিকার, বাজেটের ব্যাপারে আমাদের MK আনোয়ার সাহেব আমাদের অত্যন্ত বিজ্ঞ, আমাদের সহকর্মী সংসদ সদস্য, তিনি অত্যন্ত বিস্তারিতভাবে খুব সুন্দর করে আমাদের বক্তব্যটা তুলে ধরেছেন। সেজন্য আমি খুব বেশি এই ব্যাপারে কিছু বলতে চাই না। দুটো কথা শুধু বলে আমার বাজেটের উপরে বক্তব্য বলবো, শেষ করব। সেটা হলো, বাজেটকে যে বিশাল বা উচ্চাভিলাষী, এটাতে কোনো ক্ষতি নাই। একটা গরিব দেশের বাজেট, অভাবের অর্থনীতি, সেখানে তো আমাদের একটু অ্যাম্বিশন থাকবেই। আমাদেরকে বিশাল করলে কোনো ক্ষতি নাই। মূল বিষয়টা হলো যে সরকারের দক্ষতা এবং ব্যবস্থাপনার উপরে এটা বাস্তবায়নটা নির্ভর করবে। আপনি দেখেন এই যে গ্রোথ রেট, আপনারা সবাই বলেন যে বাংলাদেশে এখন কি বলে না এই 6 পয়েন্ট, আপনারা 6 পয়েন্ট এই বছরে কারেন্ট সিজনে 6 পয়েন্ট পেয়েছেন। মাননীয় স্পিকার, এই যে আপনার 2005-06 আমাদের শেষ বছরে 6.6% ছিল। আমরা যদি ক্ষমতায় থাকতাম আজকে এটা 8 থেকে 9% হতো। দ্যাট ইজ দ্য প্রবলেম। কেন হয় নাই? কারণ আপনারা এই পুরো 5টা বছরে আপনাদের অ্যাভারেজ হয়েছে 6.2%, আর আমরা করেছিলাম 6.6%। তাহলে স্বাভাবিক গতিতে অর্থনীতি যখন এগোয় তখন এটা স্বাভাবিক যে অর্থনীতি আরো সম্প্রসারিত হবে এবং গ্রোথ রেট বাড়বে। আপনাদের অদক্ষতা, আপনাদের দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই এই টার্গেট, যেটা ডিজায়ার্ড টার্গেট, সে টার্গেট অ্যাচিভ করা সম্ভবপর হয় নাই। এই কারণেই আজকে যে আপনারা 7.2% ধরেছেন এই বাজেটে, এটাও অর্জিত হবে না। আপনাদের দুর্নীতি এবং অদক্ষতার কারণে এটা অ্যাচিভড হবে না। সেই জন্য এই যে 5 বছর আপনারা দেশ শাসন করে গেলেন, 6.2% ইজ নট ইনাফ। যদি ইকোনমিক ব্রেক থ্রু আনতে চান, যদি মধ্য আয়ের দেশে বাংলাদেশকে নিতে চান, তাহলে কমপক্ষে 8 থেকে 9% গ্রোথ রেট হতে হবে এবং সেটা কন্টিনিউয়াসলি 5 থেকে 7 বছর থাকতে হবে। তাহলেই শুধুমাত্র আমরা একটা মধ্য আয়ের দেশে আমাদের নিজেদেরকে পরিণত করতে পারবো, উন্নীত করতে পারবো। আজকে সেই জন্য বাজেট সম্পর্কে আমার দ্বিতীয় কথা হলো, আপনাদের এই সরকারের অনেক সফলতা, আপনাদের যেসব বক্তব্য শুনেছি তাতে মনে হয় যে অনেকগুলো সফলতা আছে, নিশ্চয়ই আছে। কিন্তু এই সরকারের সবচেয়ে বড় কলঙ্ক বলবো না, সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে আপনারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। এবং একদিকে দুর্নীতির কারণ, আরেকদিকে হলো আপনারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। কেন? সেটা হলো যে সংসদ,
আপনারাই বলেছেন আমরা ফিরে আসার পরে সংসদ প্রাণবন্ত হয়েছে, কার্যকর হয়েছে। সংসদ হলো সুশাসনের একটি অন্যতম একটি শর্ত, যে দেয়ার হ্যাজ টু বি এ ভাইব্রেন্ট অ্যাক্টিভ ফাংশনাল পার্লামেন্ট ইন দ্য কান্ট্রি, তাহলেই হবে। কিন্তু সেই সংসদ আমরা গত 5 বছর দেখি নাই, যে কোনো কারণেই হোক। তারপরে মাননীয় স্পিকার, বিচার বিভাগ, আপনারা বলবেন বিচার বিভাগ স্বাধীন আছে। আমরা যারা বিচারালয় ঘুরি বা আপনাদের মানুষজন যারা বিচারালয় যায়, একবার জিজ্ঞেস করে দেখবেন যে বিচার বিভাগ আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, কিন্তু বিচারকদের স্বাধীনতা নাই। এত রাজনৈতিক হস্তক্ষেপ, এত রাজনৈতিক প্রভাব বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আমরা দেখি নাই। আমার বন্ধু জমিরুদ্দিন সরকার আজকে একটা বিউটিফুল প্রেজেন্টেশন করেছেন যে 72 থেকে 75-এর একদলীয় শাসনের আগ পর্যন্ত যেই জুডিশিয়ারি আমরা পেয়েছিলাম, যে অভাবনীয় রায় দিয়েছে, হিস্টোরিক্যাল ডিসিশনস, আব্দুল লতিফ মির্জার কেস, অরুণা সেনের কেস, শাহজাহানের কেস, আজকে এটা অচিন্তনীয় বর্তমান সুপ্রিম কোর্টে এই ধরনের রায় পাওয়া। তার কারণ তো আমি বলেছি যে দলীয়ভাবে একজন বিচারক নিয়োজিত হতে পারেন, এটা আমেরিকাতেও আছে, অনেক দেশে আছে, এটা স্বাভাবিক। আমি যদি ক্ষমতায় থাকি আমরা তো দেখব যাতে আমাদের পছন্দ করা, অন্তত যারা আমাদের বিরুদ্ধে নয় এরকম কেউ যাতে বিচারক না হয়। কিন্তু যেটা আমরা দেখেছি যে ওট নেওয়ার পরে একজন বিচারক, অনেক বিচারক, যে এই সরকারের আমলে যেসব বিচারক হয়েছেন বিচারপতি, বেশিরভাগই ভালো। আমি আপনাদের বলছি দে আর গুড জাজেস, বাট অনেকরা আছে যারা তারা হয় রাজনৈতিকভাবে খুবই প্রভাবিত, আর না হলে তারা তাদের যে ওট নেওয়ার যে শপথ যে নিয়েছেন সেই শপথ অনুযায়ী তারা হয়তো কাজ করতে পারছেন না। আজকে এই মানবাধিকার লঙ্ঘন তো সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে, এ ব্যাপারে আমি আগেই বলেছি। বিরোধী দলের উপর অত্যাচার, নির্যাতন, আমাদের তো সুরঞ্জিত বাবুর একটা অভ্যাস আছে, নিজে বলে দিয়ে তারপরে চলে যায়, আর বক্তব্য শুনতে চায় না। হ্যাঁ, উনি টলারেন্সের কথা বলেছেন। টলারেন্স কি? টলারেন্স দেখিয়েছেন আপনারা? গণতন্ত্র মানে হলো গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক চর্চা মানে হলো গণতান্ত্রিক মূল্যবোধ। একটা এক্সাম্পল দেখান যে আপনারা এই 5 বছরে এমন একটা কাজ করেছেন যেটা আপনাদেরকে, দেশের মানুষ যার জন্য আপনাদেরকে স্মরণ করবে যে গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা এই কাজটা করেছি। আমাদের এখানে 6টা সিট দেন নাই, চেয়ার দেন নাই, কি হতো? আপনাদের সরকার পতন হতো? আমরা এখানে 60টা চেয়ারে বসলে কি আপনাদের সরকার পতন হতো? কিন্তু আপনারা সেটা দেন নাই কেন? বলে সংখ্যানুপাতে হতে হবে। দিস ওয়াজ ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস অপোজিশন। মামলার পর মামলা দিয়েছেন, এমন কেউ নাই এখানে যে মামলায় কি বলে আসামি। আমি নিজে 5 সেপ্টেম্বরে, 6 মার্চে আমি ছিলামই না ওই সমাবেশে, আমি আসামি নম্বর 1। আপনারা বলবেন আমরা কিছু বললেই আপনারা অতীতে চলে যান, আমাদের সরকারের সময় চলে যান, সেটা যেতে পারেন, বাট ওয়ান রং ডাজ নট জাস্টিফাই অ্যানাদার রং। প্লিজ রিমেম্বার দ্যাট। আজকে সেজন্যই আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আপনারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই, এবং এই ব্যর্থতার কারণেই আপনাদের সমস্ত সফলতা আজকে বিলীন হয়ে গেছে, মলিন হয়ে গেছে, ম্লান হয়ে গেছে, যার প্রতিফলন আপনারা এই 4টি সিটি কর্পোরেশনের নির্বাচনে দেখেছেন। কিভাবে নীরবে আমাদের সভা সমিতি করতে দিবেন না, আমাদের মিছিল করতে দিবেন না। আপনারা ভেবেছেন যে বিএনপিকে তো এবার একেবারে ঘর, আপনাদের 2-1 মন্ত্রী বলেছিল বিএনপি কোথায়, বিএনপি শেষ। সেটা ওই সিটি নির্বাচনে দেশের মানুষ দেখিয়ে দিয়েছে বিএনপি কোথায় আজকে। সেজন্য এই আপনাদের এই জিনিসটা। তারপরে দেখেন বাজেটে, বিরাট বাজেট, এটাতে there is nothing to be proud about. হোল নেশন শুড বি প্রাউড। আমরা সকল সরকারেরও এখানে কি বলে না, যে অর্জন আমরা করেছি সকল সরকারের অবদান আছে। শুধু এই 4 বছরে তো হয় নাই, 5 বছরে যে দারিদ্র সীমার নিচে লোক কমে গেছে, গত 10 বছরে কমেছে, নট ইন লাস্ট 4 years or 5 years। কিন্তু আপনারা বলেন বিরাট বাজেট হয়েছে। 517 কোটি টাকার বাজেট ছিল 72-73 সালে রাজস্ব বাজেট, আর উন্নয়ন বাজেট ছিল 318 কোটি টাকা।
বেড়েছে, প্রত্যেক বছর বেড়েছে অর্থনীতি সম্প্রসারণের সঙ্গে, বিশ্বায়নের কারণে, জনসংখ্যা বৃদ্ধির কারণে এটা বেড়েছে, বাড়বেই ইনশাআল্লাহ। আগামী বাজেট, এই বাজেট তো আপনারা 6 মাসের জন্য করেছেন ধরে নেব, আগামী বাজেট ইনশাআল্লাহ এই বাজেটে যে আপনারা 2,22,491 কোটি টাকার বাজেট করেছেন, আগামী বাজেটে আমরা ইনশাআল্লাহ 1.5 গুণ বড় বাজেট প্লেস করবো এই দেশে। আজকে আপনারা আরেকটি পয়েন্ট বলবো বাজেটের উপরে, যারা 5 কোটি মানুষ বাংলাদেশে এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে, 5 কোটি মানুষ, এর মধ্যে 3 কোটি আছে অ্যাবসলিউট পুয়ার, একেবারে নিঃস্ব। তাদের জন্য তাদেরকে কি করে মেইন স্ট্রিম ইকোনমিতে আনা যায় সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বক্তব্য এই বাজেটে দেখি নাই। মাননীয় স্পিকার, বিচার বিভাগ হলো আমাদের সংবিধানের একটি স্তম্ভ, কিন্তু সংসদকে ট্রান্সগ্রেস করার কোনো এখতিয়ার বিচার বিভাগের নাই। সড়ক ভবন সংক্রান্ত সংসদের একটি কার্যক্রমকে কেন্দ্র করে গত 5ই জুন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী হাইকোর্ট ডিভিশনে উন্মুক্ত আদালতে আমাদের স্পিকারকে ধরে নিতে পারেন, আপনাকে বলেন তিনি স্পিকার হাইকোর্টে প্র্যাকটিস করেননি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহী। স্পিকারের এত অজ্ঞতা তা আগে জানতাম না, তার সংবিধান সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, এগুলো জানতে হলে পড়াশোনা করতে হয়, তার এই পদে থাকার কোনো অধিকার নাই। আরো অনেক কথা বলেছেন, আমার কাছে পুরো পেপার ক্লিপিং এখানে আছে। এরপরে যেটা হলো এই বিষয়টা এই পার্লামেন্টে আপনার একই দিনে এই বক্তব্য রাখার পর বাবু সুরঞ্জিত সেনগুপ্ত পার্লামেন্টে বললেন যে প্রধান বিচারপতি উদ্দেশ্যে সেদিন বলেছিলেন, আপনার একজন বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন, স্পিকার সম্পর্কে অবমাননামূলক বক্তব্য রেখেছেন, এটা তার এখতিয়ার বহির্ভূত, এজন্য এই বিচারপতি আর বিচারকের আসনে বসতে পারেন না, তার চলে যাওয়া উচিত, অবিলম্বে এই বিষয়টি নিষ্পত্তির জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক। এবং সেখানে তিনি 3 দিনের আলটিমেটামও দিয়েছিলেন। তোফায়েল আহমদ সাহেব, আমার দি স্পিড ফায়ার 69 মুভমেন্টের কি বলে না, দি হিরো অফ আওয়ার কান্ট্রি, তিনি বলেছেন তিনি আজ সংসদকে অবমাননা করেছেন, যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই। আমার মনে হয় বিচারপতি একজন সেইডিস্ট, মানুষকে অপমান করে মজা পান। এই বিচারপতি একজন ট্রাফিক পুলিশ স্যালুট দেয়নি বলে গাড়ি থেকে নেমে তাকে কান ধরে ওঠা বসা করিয়েছেন, এটা কি বিচারপতির কাজ? ওই বিচারপতি বিমানে 3য় শ্রেণীর টিকিট কিনে বিজনেস ক্লাসের 1 নম্বর সিটে বসতে গিয়েছিলেন, তাকে বসতে দেওয়া হয়নি বলে বিমানের সংশ্লিষ্ট সবাইকে আদালতে ডেকে এনে দাঁড় করিয়ে রেখেছিলেন। তিনি আরো বলেন, সময় এসেছে সংবিধানের 96 অনুচ্ছেদ পুনঃপ্রবর্তন করার, এটা থাকলে ওই বিচারপতিকেই ইমপিচ করতে পারত জাতীয় সংসদ। একই ধরনের কথা শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, আমাদের মুজিবুল হক চুন্নু এবং আরো অনেকে বলেছেন। মাননীয় স্পিকার, 18 জুন এই মাননীয় স্পিকার 18 জুন এই আমাদের স্পিকার একটা রুলিং দিলেন। রুলিংয়ে বললেন যে বিচারপতি শামসুদ্দিন মানিক সংবিধান লঙ্ঘন করেছেন, প্রধান বিচারপতিকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। মাননীয় স্পিকার, এরপরে আমি যা বলবো, দুঃখের বিষয় 28 মার্চ 2013 সালে একই বিচারপতিকে হাইকোর্ট ডিভিশনের প্রায় 40 জন বিচারপতিকে ডিঙিয়ে আপিল বিভাগে নিয়োগ দান করা হয়। তার এই নিয়োগ মতিন খসরু সাহেব এখানে আছেন, তার এই নিয়োগ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিচারপতি সহ সকল শ্রেণীর মানুষের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এমনকি আপনারা যাদেরকে নিয়োগ দান করেছেন প্রায় 45 জনের মতো হবে এই 4 বছরে, এদের মধ্যে
অনেকে সরকারের এই সিদ্ধান্ত শুধু সুপ্রিম কোর্টের ঐতিহ্যের পরিপন্থী নয়, সরকারের এই সিদ্ধান্ত পুরো সংসদ ও সংসদ সদস্যের জন্য অপমানজনক এবং সরকার এই সংসদের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, একই বিচারপতি ওই যে এই কারণে আমরা তাকে কনফার্ম করি নাই, আপনার বক্তব্যের কারণেই ওই যে স্যালুট, পুলিশ ট্রাফিক, এটা সেটা ইত্যাদি বিমানের, ওই কারণে তো আমরা তার কনফার্ম করি নাই। মাননীয় স্পিকার, একই বিচারপতি কর্নেল তাহেরের বিচারের রায় দিয়েছেন 22শে মার্চ 2011 সালে, যখন 2 বছর 2 মাস পর, যখন তিনি আর হাইকোর্টে নাই, আপিল বিভাগে এসে পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর দিলেন। খুব ভালো কথা। এখানে 197 পাতার রায়, এই রায়টা আমি আপনাদেরকে যদি চান তো কপি দিতে পারি। এখানে আমার বই ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ ডেভেলপমেন্ট, এ স্টাডি অফ পলিটিক্স অ্যান্ড মিলিটারি ইন্টারভেনশনস ইন বাংলাদেশের থেকে অসত্য উদ্ধৃতি দিয়ে নিজের রায়কে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। এটা একটা বিচারপতির জন্য একটা অনৈতিক কাজ। আমি সংবাদ সম্মেলন করে এটা বলেছি যে এটা তার করা উচিত হয় নাই। কর্নেল তাহেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে সবাই অবশ্যই সম্মান করি, কিন্তু স্বাধীনতার পর কর্নেল তাহেরের ভূমিকা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের, যার কারণে বঙ্গবন্ধু নিজে তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিয়েছিলেন। তিনি সমাজে বিপ্লব আনার অংশ হিসাবে একটি শ্রেণীবিহীন সেনাবাহিনী গঠন করতে চেয়েছিলেন। 7ই নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত তার আদর্শে উদ্বুদ্ধ সৈনিকরা, এই যে ইনু সাহেব সহ প্রায় 60 জন অফিসারকে হত্যা করে। কর্নেল তাহেরের নেতৃত্বে সেনাবাহিনীর ভিতরে 2টি সংগঠন কাজ করে। জাসদের সামরিক শাখা ছিল বিপ্লবী গণবাহিনী, যার অধিনায়ক ছিলেন কর্নেল আবু তাহের, এবং সহকারী অধিনায়ক ছিলেন আমাদের বন্ধু এখানে এই হাসানুল হক ইনু। গণবাহিনীর মহানগরের অধিনায়ক ছিলেন প্রফেসর আনোয়ার হোসেন, বিপ্লবী সৈনিক সংস্থার প্রধান ছিলেন মেজর জলিল। এই সব কথা আমার বইতে লেখা আছে। এখন আপনি আমার বই থেকে 2টো লাইন তুলে দিয়ে একটা মিথ্যা উদ্ধৃতি দিবেন। আর কেন আপনার এই ট্রায়ালটা হলো, কেন কর্নেল তাহেরের বিরুদ্ধে এই ট্রায়ালটা করা হলো, কেন এটার একটা লাইন, আপনারা যারা আইনজীবী আছেন আপনারা বুঝবেন যে একটা জাজমেন্টে একটা ব্যাকগ্রাউন্ড দেয়, একটা ব্যাকগ্রাউন্ড যে কি কারণে হলো। ঠিক আছে, ইউ মে সে হিজ ট্রায়াল ওয়াজ এ নালিটি, ঠিক আছে, আমি ডোন্ট ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্যাট, বিকজ এটা তো রায় দিয়েছে বলে। কিন্তু কেন তার বিরুদ্ধে করা হলো, কেন তাকে ট্রায়াল করা হলো? তার যে কাজ তিনি করেছিলেন তখন মুক্তিযোদ্ধা হয়েছে বলেই তো। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তারা তো সবাই মুক্তিযোদ্ধা ছিলেন, তো তাদেরকে আমরা এখন কি বীর মুক্তিযোদ্ধা বলবো? আজকে শহীদ জিয়াকে যারা হত্যা করেছেন তারা মুক্তিযোদ্ধা ছিলেন, তো মুক্তিযোদ্ধা হয়ে যদি জাতীয় নেতাদের হত্যা করে, তার অতীতের কথা মুক্তিযোদ্ধা ছিলেন, ভালো কথা, কিন্তু সেটা আজকে সেজন্য প্রধানমন্ত্রী থাকলে ওনাকে প্রশ্ন করতাম, মাননীয় স্পিকার সরি, আমি প্রশ্ন করতাম ওনাকে, আজকে যদি এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীতে যদি এই ধরনের কোনো সেনা অভ্যুত্থানের জন্য সৈনিকদের বলা হয় যে অফিসারদের মেরে ফেলো, তাহলে আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, তিনি এটাকে শক্ত হাতে তিনি এটাকে দমন করতেন, সাথে সাথে যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করতেন। আমি মনে করি যে সেই দিন বিচারপতি এম সায়েম প্রধান প্রেসিডেন্ট এবং চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তিনি এই মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। কিন্তু আমি মনে করি যে শহীদ জিয়া সেদিন শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশকে রক্ষা করেছেন। আজকে যদি সেই তার দমন না করতেন তাহলে আজকে আমরা এই সেনাবাহিনী বাংলাদেশে থাকতো না, এবং আজকে এই ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ হতে পারে না। আপনি চিন্তা করে দেখেন না, আপনি কি এই সেনাবাহিনীতে তা অ্যালাউ করবেন? সুতরাং জি না না, সেটা অন্য কথা, সেটা আমি বলেছি, সেটা অন্য কথা। নো, বাট ব্যাকগ্রাউন্ড কি, এটার ব্যাকগ্রাউন্ড নাই। শোনেন, আমি সে কথা বলছি না। বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে সেদিন শহীদ জিয়াউর রহমান। আচ্ছা, মাননীয় স্পিকার, তখন আওয়ামী লীগ আর জাসদের অবস্থা কি ছিল?
let us not, you know, don't try to defend yourself. জাসদের কি ভূমিকা ছিল আমরা সবাই জানি, তোফায়েল সাহেব তো আরো ভালো জানার কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলা করে কি অবস্থা করেছিলেন সেটা তো সবাই জানি আমরা। তখন আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল জাসদ, এটা হিস্টোরিক্যালি কারেক্ট। মাননীয় স্পিকার, আমাদের একজন সংসদ সদস্য এখানে তারেক রহমানের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ 2007-2008 সালের কিছু অভিযোগ এনে পড়েছে। 2007-2008, এই 2007-2008-এ এই যে দেখেন, তখন আমরা সবাই ইনক্লুডিং তোফায়েল সাহেব, ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল এবং আমাদের অনেকের বিরুদ্ধে হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে 3 কোটি টাকার চাঁদাবাজি মামলা, তো আমরা কি এটা বিশ্বাস করব? তো উনি আমার তারেক রহমানের বদনাম করার জন্য 2007 সাল 2008 সালের সেই তথাকথিত অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার, তো বলবো না সেনা সমর্থিত সরকার, সেই সরকারের সময় আমাদের সবার চরিত্র হনন করা হয়েছে। এখানে দেখেন আমি তো মাত্র কয়েকটা এনেছি, শেখ হাসিনা, শেখ রেহানা, তারপরে তাদের ছেলে মেয়ে বউ, সব ছেলে মেয়ের সবার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, কত বড় বড় নিউজ, সেখানে চরিত্র হনন করা হয়েছিল। সেইভাবে তারেক রহমানেরও চরিত্র হনন করা হয়েছিল। কিন্তু আজকে আপনারা 4.5 বছর ক্ষমতায় আছেন, এত অভিযোগ আপনাদের তারেক রহমানের বিরুদ্ধে, কি না অভিযোগ আপনারা করেছেন, কত ভাষায় এখানে তাকে গালমন্দ করেছেন, কেন একটা মামলা আপনারা প্রমাণ করতে পারলেন না তার বিরুদ্ধে? এটা জবাব দিতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, খুব বেশি বলবো না। আপনারা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আমার যারা নতুন প্রজন্ম তারা জানে না যে স্বাধীনতার চেতনা তো ছিল, আমি মুক্তিযুদ্ধ গ্রহণ করেছিলাম যে বাংলাদেশ একটা গণতন্ত্র থাকবে, গণতান্ত্রিক দেশ হবে, রাষ্ট্রীয় ব্যবস্থা গণতন্ত্র থাকবে। সেই গণতন্ত্রকে আপনারা হত্যা করেছিলেন, সেই গণতন্ত্রকে নিঃশেষ করে দিয়েছিলেন। সেই গণতন্ত্র বলে আর কিছু বাংলাদেশে থাকে নাই। তারা যখন আপনারা বলেন যে আপনারা স্বাধীনতার চেতনার কথা বলেন, আমি মনে করি একমাত্র শহীদ জিয়া এবং বিএনপি ক্লেম করতে পারে যে তারা স্বাধীনতার চেতনার পক্ষের শক্তি। মাননীয় স্পিকার, দাঁড়ান, অপেক্ষা করেন। প্রধানমন্ত্রী আমাকে নিয়ে কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী যদি এখানে থাকতেন তাহলে একই কথা বলতাম, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি এমন কথা বলবো না যেটা আমার দেশের প্রধানমন্ত্রীকে সামান্যতম অপমান করা হয়, সেটা আমার পক্ষে সম্ভবপর হবে না। তবে যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হলো যে আমার ব্যাপারে ছেড়েই দিলাম, কারণ শি হ্যাজ এ রাইট, উনি বলেছেন ঠিক আছে। কিন্তু দেশের মানুষ এক্সপেক্ট করে যে উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি একটু উঁচু মাপের কথা বলবেন, যাতে করে আমাদের প্রজন্মরা যাতে একটু শিখতে পারে ভালো কথা। উনি বলেছেন যে আওয়ামী লীগ ভোট চুরি কি সেটা জানে না, ভোট চুরি কি জানে না। মাননীয় স্পিকার, এটা হলো এই আপনার 1973 সালে প্রথম নির্বাচন, বাংলাদেশের প্রথম নির্বাচন। কেন সত্য কথা শোনা উচিত না আপনাদের? আমাদের 1973 প্রথম নির্বাচনে আমি আমার বইয়ের সবসময় আপনারা প্রশংসা করে এসছেন, সবসময় বলেন যে আমি সত্যি কথা লিখের সময় সত্যি কথা লিখি, এখানেও সত্যি কথা লিখেছি। 22 জন মেম্বার অফ পার্লামেন্ট যারা ঘোষণা হয়ে গেছিল তাদেরকে জিততে দেওয়া হয়নি। মেজর জলিলের ব্যালট পেপার ভোলা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছিল। এবং আমি বলি মেনন কোথায়? মেনন নাই, সুরঞ্জিত নাই, দে ওয়ার অল ডিক্লেয়ার্ড ইলেক্টেড।
আজকে তারাই সাক্ষী দেবে যে ভোট চুরির প্রথম শিক্ষা আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে দিয়েছে। সুতরাং এটা ঠিক না, এটা ঠিক না যে এই কথাটা ঠিক না যে আওয়ামী লীগ ভোট চুরি তো শিখলো মানুষ এই 1973 সালের প্রথম। কি হতো 22 জন বিরোধী দলের নেতা যদি পার্লামেন্টে আসতো, প্রফেসর মুজাফফর আহমদকে হারিয়ে দিয়েছেন আপনারা। আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে যে তার সম্মানিত স্ত্রীকে আপনারা পার্লামেন্টে এনেছেন, কিন্তু তাকে সেদিন তাকে জিততে দেন নাই। আজকে আলিমুল রাজি জিতেছিলেন, তাকে দেওয়া হয় নাই। আমাদের ইঞ্জিনিয়ার রশিদ এই মুশতাক সাহেবের কনস্টিটিউয়েন্সি, তাকে জিততে দেওয়া হয় নাই। এগুলো সব ঘোষণা হয়ে গেছিল। এবং আজকে যদি এই মেনন এবং যদি থাকতেন সুরঞ্জিত বাবু, তারা এটা সাক্ষী হতো যে কি করে চুরি করে তাদেরকে পরাজিত করা হয়েছে ইলেকশনে, তখন সেটা তারা বলতেন। মাননীয় স্পিকার, আপনি এরপরে সুরঞ্জিত বাবু নাই, বলতাম। উনি বলেছেন যে সংবিধান, আপনারা সবাই বলছেন যে সংবিধান মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হবে, অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এবং এই সংবিধানকে কাঠামোর মধ্যে থেকেই সংবিধান আমাদের আমার কোনো দ্বিমত নাই, সংবিধানের অধীনেই তো নির্বাচন হবে। কিন্তু এটা একটা সংশোধিত সংবিধান, এটা হলো সংশোধিত সংবিধান। তো যেই সংবিধান সংশোধন করে আপনারা নির্দলীয় সরকারের ব্যবস্থা বাতিল করেছিলেন, সেই সংসদ তো এখনো বেঁচে আছে। সেই সংশোধন করে আবার নির্দলীয় সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনলে তাহলে সংবিধানের অধীনে নির্বাচন। আমরা তো সংবিধানের বাইরে নির্বাচন করতে চাই না। আমরা যেটা চাই যে এই সংবিধান, এই সংশোধন করে আবার নির্দলীয় সরকারের ব্যবস্থা এনে নির্বাচনের ব্যবস্থা করবে। মৌলবাদ এর বিরুদ্ধে আপনারা সবসময় কথা বলেন। এই মৌলবাদ আপনারা, এই যে আমার তো প্রায় সময় প্রায় শেষে হলো, আমার অর্ধেক বক্তৃতা হয়নি এখনো। আপনার তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। মাননীয় স্পিকার, এই যে দেখেন, এই যে আপনাদের কন্ট্রাডিকশনস গুলো একটু আপনারা জানা উচিত। আমার যেমন, আমি তো আত্মসমালোচনা করি, আমাদের যেসব ভুল আছে সেগুলো আমার বইতে লিখেছি, কিন্তু আপনাদের জানা উচিত যে 23শে ডিসেম্বর 2006 সাল নির্বাচনের আগে যখন আপনারা নমিনেশন পেপার ফাইল করেছিলেন 300টা আসনে, তারপরে উইথড্র করেছিলেন। আচ্ছা, 23শে ডিসেম্বরের সই করা এই যে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মধ্যে নির্বাচনী সমঝোতা স্বাক্ষর, হ্যাঁ, মেজর আমাদের জলিল সাহেব সই করেছিলেন। বাংলাদেশে যদি সবচেয়ে বড় মৌলবাদী সংগঠন থেকে থাকে সেটা হলো এই খেলাফতে মজলিস। আর তাদের সঙ্গে কি করেছেন? কোরআন সুন্নাহ অনুযায়ী বিরোধী আইন প্রণয়ন করবেন না, মাদ্রাসা, কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে, তারপরে ব্লাসফেমি ল করবেন আপনারা, তারপরে যারা অমুসলিম মানে এই যে কাদিয়ানি তাদেরকে অমুসলিম ডিক্লেয়ার করতে হবে। তারপরে আবার বলেছেন যে এই যে এই ফতোয়ার অধিকার আপনারা দিয়ে দিয়েছিলেন। আপনি বলুন, মওদুদ সাহেব বলুন, আপনার 35 মিনিট শেষ হয়েছে, এখন বলুন। যারা 5 মিনিট বলুন, 10 মিনিটের মধ্যে শেষ করব। 5 মিনিটের মধ্যে শেষ করবেন। থ্যাংক ইউ। আজকে দেখেন এই যে পলিটিক্স অফ আজকে ডেইলি স্টার, অ্যারোগেন্স, হুইমস অ্যান্ড ভেঞ্জেন্স। সরকার অ্যারোগেন্স, দাপট। আপনারা অনেকে পেপারে দেখলে আপনারা বলেছেন নির্বাচনে হেরে গেছেন বিকজ আপনারা দাপট দেখিয়েছেন বেশি, সেই জন্য বললেন না। ভেঞ্জেন্স, হুইমস অ্যান্ড অ্যারোগেন্স, রাজনীতিতে এটা চলে না, এটা চলে না। এটা যতদিন চালাবেন ভুল হবে। আপনারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন,
আবার রাষ্ট্রধর্ম ইসলামও রেখেছেন। কি ধরনের ধর্ম নিরপেক্ষতা হলো এটা? যতই বলেন দেশের মানুষকে বোকা ভাববেন না, সবাই জানে যে কেন আপনারা এটা করেছেন। দিস ইজ এ ডাইরেক্ট কন্ট্রাডিকশন ইন ইউর ওন ফিলসফি, ইন ইউর ওন প্রিন্সিপল। আজকে এই যে মাননীয় স্পিকার, আর দুটো পয়েন্ট আছে, আমাকে একটু যদি অনুমতি দেন আপনি। তত্ত্বাবধায়ক সরকার কেন? কেন তত্ত্বাবধায়ক সরকার? কারণ উই ডু নট ট্রাস্ট ইউ, ইউ ডু নট ট্রাস্ট আস। আমাদের নেত্রী এই প্রধানমন্ত্রী, তিনি এই পারস্পরিক চরম অবিশ্বাস, অনাস্থা এবং অসম্মানের কারণে তিনি কনসেপ্ট দিলেন, ধারণা, একটা পেপার দিলেন। আমি আই ওয়াজ ইনভলভ উইথ দ্যাট, আমি ছিলাম জড়িত, আই ওয়াজ এ পার্ট অফ ইট। এবং ক্লেম করলেন ওনার ব্রেইন চাইল্ড হিসেবে। 94 থেকে 95 সালের আন্দোলন চলল। স্যার স্টিফেন লিনিয়ান আসলেন 13ই অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত ঢাকায় ছিলেন। উনি দুটো প্রস্তাব করেছিলেন, যে দুটি প্রস্তাব আজকে ইনু সাহেব বা আরও অনেকে করেছেন, এখানে আমাদের প্রধানমন্ত্রী করেছেন। একটা প্রস্তাব কি, যে প্রধানমন্ত্রী থাকবেন, ওই যে সংবিধানের কাঠামো, প্রধানমন্ত্রী থাকবেন, আর আপনাদের থেকে যদি কেউ মন্ত্রিসভায় থাকে ছোট্ট একটা মন্ত্রিসভা হবে, এবং সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা যেতে পারে। সুরঞ্জিত বাবুকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন শব্দটা 72 সালের সংবিধানটা আমি এনেছি এখানে, ওখানে আমি কোথাও দেখলাম না, কোথাও নাই এই অন্তর্বর্তীকালীন শব্দ, কোথাও নাই 72 সালের সংবিধানে। আর উনি বলেছেন 126 আর্টিকেলের আন্ডারে নির্বাচন কমিশনের অধীনে সমস্ত কিছু থাকবে। আর্টিকেল 126টা পড়ে দেখেন, ওখানে বলা আছে দ্য এক্সিকিউটিভ উইল অ্যাসিস্ট দি ইলেকশন কমিশন, নট আন্ডার দ্য ইলেকশন কমিশন, অ্যাসিস্ট করবে। কিন্তু উনি বলে গেছেন যারা আন্ডারে থাকবে, একবারে সব কন্ট্রোলে থাকবে। আজকে 1 নম্বর প্রস্তাব দুটো, একটা। আর 2 নম্বর হলো যে প্রধান বিচারপতি, আমাদের আশরাফুল ইসলাম সাহেব বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে হবে এমন কোনো কথা নেই। একই প্রপোজাল স্যার স্টিফেন করেছিলেন তখন, যে ঠিক আছে বেগম জিয়াকে যদি তোমরা পছন্দ না করো তাহলে ঠিক আছে বদরুদ্দোজা সাহেব বা যে কোনো একজন প্রধানমন্ত্রী হবেন, কারণ পার্লামেন্টের ওই যে কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কে রাখার জন্য। কিন্তু তখন আমাদের নেত্রী আমাদের তরফ থেকে তিনি বলেছেন সে রিজেক্টেড ইট, দুটো প্রপোজালই রিজেক্ট করেছেন। কেন? উনি বলেছেন আমি তো আন্দোলন করছি নির্দলীয় সরকার গঠন করার জন্য, আমি তো বহুদলীয় সরকার গঠন করার জন্য আমি আন্দোলন করছি না। ওটা তো বহুদলীয় সরকার হবে, নির্দলীয় সরকার হবে না। তখনকার প্রধানমন্ত্রী 1995 সালের 28শে অক্টোবর, মানে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বেগম জিয়া একটি চিঠির মাধ্যমে আলোচনার জন্য কোনো পূর্ব শর্ত না দেওয়ার জন্য আপনাকে আহ্বান জানিয়েছিলেন তখনকার বিরোধী দলের নেত্রীকে। উত্তরে 31শে অক্টোবর আপনি বিরোধী দলের নেত্রী হিসেবে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিঠিকে বলেছিলেন এজেন্ডা ছাড়া আলোচনা ফলপ্রসূ হওয়ার কোনো সম্ভাবনা নাই। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমি আপনাকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি, এবং তাতে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে এবং আমরা যে কোনো স্থানে যে কোনো সময় বসতে রাজি আছি। আমাদের বক্তব্য এখন তাই। ওই চিঠিটাই আপনাদেরকে, যদি আমাদের চিঠি দেন উত্তরে আমরা এটাই লিখে দেবো আপনাদের। প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন যে সংসদীয় পদ্ধতির নির্বাচন সারা পৃথিবীতে যেভাবে হয় সেভাবে এখন আমাদের দেশে নির্বাচন হবে। উনি 94-95 সালের কথা সম্পূর্ণ ভুলে গেছেন, এখন বলছেন যে এটা যেভাবে হয়। কথাটা উনি ঠিকই বলেছেন, কিন্তু 94-95 সালে যখন তিনি এই দাবিটা তুলেছিলেন তখন তো আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রই ছিল। সংসদীয়, দ্যাটস নট ইম্পর্টেন্ট, সিস্টেম অফ গভর্নমেন্ট ইজ ইম্পর্টেন্ট। জি, সময় শেষ হয়ে গেল তো। আপনি মজুর সাহেব আপনার ঘড়ির দিকে তাকান, এত আপনি এরপরে বলবেন। ইউ হ্যাভ মেড ইউর পয়েন্ট ভেরি ক্লিয়ার। আচ্ছা 2 মিনিটে শেষ করুন প্লিজ। আজকে মাগুলার কথা বলে ওটা ডাইভার্ট করতে পারবেন না।
The fact is, in 1994, 95, there was a parliamentary system of government of which Begum Khaleda Zia was the Prime Minister. তো তখনকার জন্য একটা স্ট্যান্ডার্ড, এখনকার জন্য আরেকটা স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড চলবে না মাননীয় স্পিকার। সেই জন্য আরেকটি প্রশ্ন আছে, পৃথিবীর কোথাও তাহলে আপনারা 173 দিনের হরতাল দিলেন কেন? সেই সময় তখন তো সংসদীয় সরকার ছিল, 2 বছর সংসদ বর্জন করলেন কেন? আন্দোলন করে মানুষের প্রাণহানি ঘটালেন কেন? এই তো দেশের মানুষ কি এটা বোঝে না? বোঝে। তখন এক কথা বলেছেন, এখন একমাত্র উদ্দেশ্য হলো আপনারা আবার ক্ষমতায় আসতে চান, সিম্পল কথা, ইউ ওয়ান্ট টু কাম ব্যাক টু পাওয়ার। এবং সেই জন্য পৃথিবীতে অন্য কোনো সংসদীয় পদ্ধতিতে এটা আছে যে সংসদকে রেখে সংসদ নির্বাচন করা আছে? দেখাবেন কোন দেশে আছে? আপনি আপনার বক্তৃতার সময় বললেন, আমরা উইল লার্ন ইট ফ্রম ইউ। দ্যাট হুইজ ইংল্যান্ডে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, কি বলে না ইন্ডিয়াতে আছে, কোন দেশে আছে? কি বলেন আপনি? তাহলে আই উইল হ্যাভ টু লার্ন ফ্রম ইউ। আচ্ছা, তারপরে মাননীয় স্পিকার, নির্দলীয়, আমি এখন আরো একটু আমাকে স্কিপ করতে হচ্ছে, আর সময় নাই। আজকে এই অবিশ্বাস করতে হবে, কেন আজকে আমরা নির্দলীয় সরকার অধীনে চাচ্ছি না? আমি তো 5 মিনিট চেয়েছিলাম, আপনি আমাকে 2 মিনিট দিয়েছেন, এটা তো হয় না। আজকে আমাকে বলতে দেন, আপনাদের উচিত বলতে দেওয়া, বলা উচিত, আপনাদের রিকোয়েস্ট করা উচিত। থ্যাংক ইউ। আজকে যে অবিশ্বাস ছিল আমাদের, সেই অবিশ্বাস, সে আস্থা এবং অসম্মান বোধ আজকে শতগুণে আরো বেড়েছে। উই ডু নট ট্রাস্ট ইউ, নট ইভেন ফর এ ডে, টু হোল্ড এন ইলেকশন আন্ডার ইয়োর গভর্নমেন্ট। আরো 2 মিনিট বলুন প্লিজ। পরিণতি আপনাদের 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। নির্দলীয়, আমি এক্ষুনি জাস্ট 2 মিনিটস। নির্দলীয় সরকারের ব্যবস্থা আপনারা বাতিল করে এই সংকট সৃষ্টি করেছেন, তাই এই সংকট নিরসনের প্রস্তাব আপনাদেরকে আনতে হবে। আপনাদের এগিয়ে আসতে হবে নির্দলীয় সরকারের সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে আলোচনার আয়োজন করার জন্য। আমরা সেই জন্য যে কোনো স্থানে আলোচনার জন্য প্রস্তুত আছি। মাননীয় স্পিকার, নির্দলীয় সরকারের মৌলিক কাঠামো, আপনারা বারবার আমাদের থেকে জানতে চান যে আমরা কি চাই। নির্দলীয় সরকারের মৌলিক কাঠামো সংবিধানে যেভাবে ছিল সেভাবেই থাকতে পারে। এখানে কোনো নতুন রূপরেখা বা প্রস্তাব আমাদের পক্ষ থেকে উপস্থাপন করা হবে না। প্রধান উপদেষ্টা কে হবেন, সেটা কিভাবে হবেন সে ব্যাপারে আলোচনা হতে পারে। আর যদি সেই উদ্যোগ গ্রহণ না করেন তাহলে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না। রাজনীতিতে একগুঁয়েমি বা জিদের কোনো সুযোগ নাই, একগুঁয়েমির কোনো সুযোগ নাই। আর যদি 1-11 মতো যদি ঘটে, আপনাদের জানিয়ে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে বলছি, অভিজ্ঞতার আলোকে বলছি, যে যদি ঘটে তাহলে ইনকামবেন্ট গভর্নমেন্ট হলেন আপনারাই হলেন বিদায়ী সরকার, আপনারাই হবেন ওয়ার্স ভিকটিমস। সেদিক থেকে আপনারা হবেন ম্যাক্সিমাম লুজার্স। সুতরাং আপনারা যখন আমাদেরকে বলেন যে আমাদের ভয়ের কিছু নাই, ভয় আপনাদের থাকা উচিত। যদি দেশে গণতন্ত্র না থাকে, যদি এটার পথ রুদ্ধ হয়, যদি কোনোভাবে ইন্টারাপশন হয়, সবচেয়ে বড় ভিকটিম আপনারা হবেন। এবং বাংলাদেশের জনগণ কোনোদিন কোনো আন্দোলনে ব্যর্থ হয় নাই এই নির্বাচন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ মানুষ।
আপনাদের এই যে লাস্ট টেস্ট দিচ্ছেন, এটা হলো মোস্ট ডিফিকাল্ট ফর ইউ এ টাস্ক, এ চ্যালেঞ্জ হুইচ you have to meet. আজকে আসুন আমরা সমঝোতার মাধ্যমে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে দেশের গণতন্ত্রকে রক্ষা করি। সেটাই হবে আমাদের সকলের জন্য অনেক বেশি সম্মানজনক। উন্নয়নের জোয়ার, আপনাদের শুনেছি উন্নয়নের জোয়ার। আবার এবার শেষ করুন প্লিজ। মাননীয় সদস্য জনাব তোফায়েল আহমেদ, আপনার সময় 30 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে অনেক রাত হয়ে গেছে, সময়টা একটু অন্যরকম। তবে আমি আশা করব যে সমস্ত সদস্যবৃন্দ এখানে আছেন তারা উপস্থিত থাকবেন, এবং জনাব মওদুদ আহমেদ প্রায় 50 মিনিটের মতো বলেছেন, আমাকে 30 মিনিট সময় দিয়েছেন, আমি আরও সংক্ষেপ করার চেষ্টা করব। আমি বাজেট সম্বন্ধে যা বলার আমার ছিল, আমাদের অনেক মাননীয় সংসদ সদস্য বাজেটের উপর বক্তৃতা করেছেন। সাপ্লিমেন্টারি বাজেটের উপর আমি বলেছি যে একটা চমৎকার বাজেট, 1,13,000 কোটি টাকার বাজেট আমরা প্রথম দিয়েছিলাম, আজকে সেটা দ্বিগুণ হয়ে 1,22,491 কোটি টাকা হয়েছে। 2,22,491 কোটি টাকা। এবং এই বাজেট যে আমরা বাস্তবায়ন করতে পারি, 12-13 অর্থ বছরের বাজেট বাস্তবায়ন করে আমরা সেটা প্রমাণ করেছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা চমৎকার। আমাদের জিডিপি গত 5 বছর ধরে গড়ে 6.2%। আমাদের মাথাপিছু আয় আমরা ক্ষমতা গ্রহণ করার সময় যা ছিল, যেমন বিএনপি ক্ষমতা ছাড়ার সময় ছিল $448, সেটা এখন $950। আমাদের রিজার্ভ বিএনপি ক্ষমতা ছাড়ার সময় ছিল $5 বিলিয়ন, সেটা এখন $15 বিলিয়ন বেশি। রেমিটেন্স বিএনপির সময় ছিল $5 বিলিয়ন, সেটা এখন $13 বিলিয়ন। আমাদের আজকে আপনারা দেখেছেন যেটা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন যে আংটাডের রিপোর্ট অনুসারে আমাদের শিল্প খাতে আমাদের যে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটা 14% বেড়েছে, যে কোনো সময়ের থেকে বেশি। সুতরাং এইসব আলোচনা আমার আর করার প্রয়োজন নাই। মাননীয় সংসদ সদস্য জনাব মওদুদ আহমেদ তিনি কতগুলি কথা বলেছেন। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, তিনি মুক্তিযুদ্ধের উপরে সামান্য কথা যদিও বলেছেন। জনাব জমিরুদ্দিন সরকার শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি অনেক কথা বলেছেন। আমি শুধু এটুকু বলবো, হ্যাঁ, এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এই বইটি কিন্তু জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি, তখন কিন্তু এই বইটি হাফিজুর রহমান, তিনি হাসান হাফিজুর রহমান তার দ্বারা সম্পাদিত, এবং একটা বিরাট কমিটি করে তার শাসন আমলেই এই বইটি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ 15 খণ্ড ছাপানো হয়েছে। এবং এই বইটির 3য় খণ্ডের প্রথম পাতায় আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তিনি This may be my last message from today. Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you are, might be, and all these things. আমি আর বিস্তারিত আর বললাম না। তার 2য় পৃষ্ঠায় আছে জিয়াউর রহমান সাহেবের শাসনামলে তিনি
27 তারিখ, আজকে তো আমরা 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস পালন করি, 27 তারিখ জিয়াউর রহমান অন বিহাফ অফ বঙ্গ বন্ধু তিনি বলেছেন যে আই ডিক্লেয়ার উই হ্যাভ অলরেডি, তিনি বলেছেন যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা তার বইতেই 27 তারিখে লেখা আছে। এখানে মিস্টার স্পিকার, উইটনেস টু সারেন্ডার যারা মওদুদ আহমদ এই বইটি পড়েছেন, সিদ্দিক সালেকের লেখা, পাকিস্তানের তিনি ছিলেন পাবলিক রিলেশন অফিসার, তার লেখা বইতে আছে পৃষ্ঠা 75, when the first shot had been fired, quote, the voice of Sheikh Mujibur Rahman came faintly through on a wavelength close to that of the official Pakistan radio. In what must have been and sounded like a pre-recorded message, the Sheikh proclaimed East Pakistan to be the People's Republic of Bangladesh. Mr. Speaker, আমার মনে হয় এরপরে স্বাধীনতার ঘোষণা, হ্যাঁ, বঙ্গবন্ধুর পক্ষ থেকে জিয়াউর রহমান 27 তারিখ ঘোষণা করেছিলেন, এটা আমরা স্বীকার করি। এবং তখন যে রেডিওর অবস্থা ছিল চট্টগ্রাম, এরা সারা বাংলাদেশে শোনার পক্ষে সম্ভাবনা। এবং তার আগের দিন 26 তারিখ সান্ধ্য মধ্যে এই একানের ভাষণের পরে আমরা যখন বুড়িগঙ্গা নদী পার হয়ে কেরানীগঞ্জে গেলাম, তখনও কিন্তু রেডিওতে আমরা এম এ হান্নানের কণ্ঠস্বর আমরা শুনেছি। মিস্টার স্পিকার, স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা কথা বলে, যেহেতু আমার সময় কম, আমি বিশ্বাস করি এবং জানি এখানে যারা আছেন, যারা মওদুদ আহমেদ, জনাব জুবিরউদ্দিন সরকার, জনাব এম কে আনোয়ার সহ অন্যান্য যারা আছেন, তারা স্বাধীনতার ইতিহাস জানেন। এবং বঙ্গবন্ধু যদি 6 দফা না দিতেন, আগরতলা ষড়যন্ত্র মামলা হতো না। আর আগরতলা ষড়যন্ত্র মামলার আপনি অন্যতম আসামি। আপনি নিজেই ভেবে দেখুন, আপনারা যে বেঁচে থাকবেন আপনি এটা ভাবেন নাই। এবং আগরতলা ষড়যন্ত্র, তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা যদিও ষড়যন্ত্র বলা হয়, আসলে আপনারা জীবন দিয়ে, জীবনকে বাজি রেখে বাংলাদেশে স্বাধীন করার জন্য আপনারা অঙ্গীকার করেছিলেন। আপনারা যে বাংলাদেশের স্বাধীনতার কথা জন্য কাজ করেছেন, এটা কিন্তু অসত্য নয়। এবং তার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। এবং এই তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা না হলে 1969-এ আমরা ঐতিহাসিক 11 দফার ভিত্তিতে আমরা গণ অভ্যুত্থান সৃষ্টি করতে পারতাম না। এবং আপনি জানেন যে আসাদ মতিউর, মকবুল রুস্তম, আপনার সহকর্মী বন্দী সার্জেন্ট জহুরুল হক, ডক্টর শামসুজ্জোহর রক্তের বিনিময়ে 1969-এর 22শে ফেব্রুয়ারি প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে 23শে ফেব্রুয়ারি সরোয়ার্দী উদ্যানে 10 লক্ষ লোকের সামনে আমরা কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে প্রিয় নেতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলাম। যারা স্বাধীনতার কথা বলেন, 1969-এর সেই গণ অভ্যুত্থানের পরে আপনি নিজে আপনার কাছে শুনেছি, যখন প্রথম দিন আপনারা কোর্টে যান, তখন বঙ্গবন্ধু বলেছিলেন একটি বঙ্গবন্ধুর সাথে কণ্ঠ মিলাতে, ধনে ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এবং আপনারা সব অবাক হয়ে গেলেন। এবং বঙ্গবন্ধু আপনাদেরকে বলেছিলেন, শোন, ওরা আমাদের কিছুই করতে পারবে না, আমরা আন্দোলন চলছে, আমাদের আন্দোলনের সময় আন্দোলন চলছে, এই আন্দোলনের মধ্য দিয়ে আমি মুক্তি লাভ করব, একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে পাকিস্তান ক্ষমতা দেবে না, এবং একটা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা হারাদার মুক্ত করব। আমার অনেক ভাই এবং বোন যাদেরকে আমি সম্মান করি, যারা বক্তৃতা করেন, আপনারা যখন বক্তৃতা করেন আর প্রথম দিন থেকেই স্বাধীনতার ঘোষণার কথাটা বলেন, তখন আমাদের মনে একটু কষ্ট লাগে। কারণ অনেক রক্তের বিনিময়ে 69-এর আন্দোলন হয়েছে এবং 70-এর নির্বাচন, এই যে বইয়ের মধ্যে লেখা আছে, এলএফের অধীনে বঙ্গবন্ধু যখন নির্বাচন করেন, অনেকেই বলেছিলেন ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। বঙ্গবন্ধু উপদেশ দিয়েছিলেন যে এলএফের অধীনে, অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে নির্বাচন করলে এরিয়া খানের হাতে যেহেতু সংবিধান অনুমোদন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা, এবং জনাব মওদুদ আহমদ সাহেব জানেন যে ওখানে যে সেকশন এলএফের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের
সেকশন 25 and 27-এ অথেন্টিকেশনের ক্ষমতা ছিল প্রেসিডেন্টের। যদি 6 দফার ভিত্তিতে যদি বঙ্গবন্ধু ম্যান্ডেটও পায়, তিনি তো বলেছেন যে এই নির্বাচন হবে গণভোট। তখন বঙ্গবন্ধুকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনি লিগাল ফ্রেমের অধীনে নির্বাচন করতে যাচ্ছেন, তা আপনার নির্বাচন করে তো লাভ নাই। বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, এই যে সিদ্দিক সালেকের বইয়ের মধ্যে সেই কথাটা পরিষ্কার লেখা আছে। এই যে আপনাকে আমি বলি মিস্টার স্পিকার, আমার নিজের মুখস্থই আছে যে যখন রেপের উপরে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার অ্যাক্ট মুজিব সোললি হি ওয়াজ পার্টিকুলারলি at section 25 and 27 যেটা আমি বললাম। এবং উনি বলছেন, it is on this issue that Mujib had said I shall tear LFO into pieces as soon as the elections are over. এবং সেই ইলেকশনে বঙ্গবন্ধু বিজয়ী হলেন। এবং এখানে যারা আছেন তারা জানেন, বিজয়ের পরে 3রা জানুয়ারি সরওয়ার্দী উদ্যানে আমিও মাত্র 27 বছর বয়সে আমি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছিলাম। বঙ্গবন্ধু শপথ নিয়েছিলেন, যে কথাটা সেদিন জনাব আমির হোসেন আমু সাহেব আমাদের আওয়ামী লীগের জন্মদিনে সুন্দরভাবে বলেছেন। শপথ নিয়ে বলেছিলেন, 6 দফার সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাকে জ্যান্ত কবর দেওয়া হবে, আমি যদি করি আমাকেও কবর দেওয়া হবে। এবং তারপরে আপনারা জানেন যে 1 মার্চ যখন ক্ষমতা হস্তান্তর, যখন অধিবেশন মুলতবি ঘোষণা করলো, দাবানলের মতো আগুন জ্বলে উঠল রাজপথে আমাদের সেই স্লোগান, জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো ইত্যাদি স্লোগানে বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত হলো। এবং 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু, আমার দুঃখ লাগে আমার কোনো সদস্য, যারা এভাবে বলা উচিত না তবুও বলে আমার বোনের মতো, তারা মাননীয় সদস্য 7ই মার্চের বক্তৃতাকে প্যারোডি করেছে। এটা কি হতে পারে মিস্টার স্পিকার? যে বক্তৃতাটা বিশ্বের শ্রেষ্ঠ বক্তৃতা, একটি বক্তৃতার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেছিলেন। যারা সদস্য অনেকে আছেন হয়তো 71-এ জন্ম হয় নাই, আমি তাদেরকে বিনয়ের সাথে বলি, আমার কোনো আমি কোনো অন্যায়ভাবে বলতে চাচ্ছি না, বিনয়ের সাথে বলতে চাচ্ছি, তারা জানেন না যে 23শে মার্চ এই স্বাধীন বাংলার পতাকা সারা বাংলাদেশে উত্তোলিত হয়েছিল। এবং আসগর খান বলেছিল, I did not find any sign of Pakistan anywhere other than cantonment. অর্থাৎ ক্যান্টনমেন্ট ছাড়া পাকিস্তানের পতাকা কোনো জায়গায় উড়ে নেই। তারপরে বঙ্গবন্ধু, যেটা আমি আগেই বললাম, যখন অপারেশন সার্চলাইট নামে জনাব মজিদ আহমদ, ওনার কথার জবাব আমি দিব যে এখানে বইয়ের মধ্যে, এই বইটার মধ্যে ওনারও নাম আছে, উনি হয়তো দেখছেন কিনা আমি জানি না, ইনফরমেশন রিকোয়ার্ড হোয়ার অ্যাবাউট অফ দি ফলোয়িং, মানে এরা কোথায়। তার মধ্যে আছে নজরুল ইসলাম, তাজউদ্দিন, ওসমানী, সিরাজুল আলম খান, মান্নান, আতর রহমান, প্রফেসর মুজাফর, তারপরে মতিয়া চৌধুরী, ব্যারিস্টার মওদুদ, তারপরে ফয়জুল হক, তোফায়েল, নুরুল আলম সিদ্দিকী, রূপ, মাখন ইত্যাদি তেনাদাস। সুতরাং আজকে সেই বঙ্গবন্ধুর ঘোষণার পরে 9 মাস যুদ্ধ করে আমরা প্রিয় মাতৃভূমিকে হানাদার মুক্ত করেছি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জিয়া রহমান সাহেব একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা জনাব মজিদ আহমদ সাহেব যখন বললেন, আপনার কথার আমি জবাব দিব যে স্বাধীনতার চেতনা এবং মূল্যবোধকে আপনারা সমন্বিত করেছেন। আমি জিয়া রহমান সাহেব সম্বন্ধে আমাদের অনেক কথা আছে, কারণ মাসকারানেস যে বঙ্গবন্ধুর খুনি যাদের সাক্ষাৎকার নিয়েছিল তারা জিয়া রহমান সাহেব সম্বন্ধে কি বলেছে সেগুলো আমি পরে বলবো। কিন্তু জিয়া রহমান একটা কাজ করেছেন, এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল 3য় খণ্ড বা অন্যান্য ইতিহাস এটাকে তিনি বিকৃত করেন নাই, যেটা আপনারা এখন করছেন। এবং তিনি নিজে 72-এ বিচিত্র একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, বলেছিলেন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল
আমাদের কাছে গ্রিন সিগন্যাল। একটা কথা আপনারা বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ঠিক আছে। আজকে আমি আপনাদেরকে বলি, জিয়াউর রহমান সাহেব তৎকালীন যারা কোনো ছিলেন, মেজর রফিক এখানে নেই, তার উইটনেস টু সারেন্ডার বইয়ের মধ্যে, সরি হ্যাঁ না তার কি বলে টেইলস অফ মিলিয়ন্স বইয়ের মধ্যে আছে। জিয়াউর রহমান সাহেব, আমি এই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল মজুমদারকে প্রত্যাহার করে ঢাকায় নিয়ে আসলো। সিনিয়র মোস্ট ছিলেন এমআর চৌধুরী, কর্নেল এমআর চৌধুরী, তাকে কিল করলো, তাকে মেরে ফেললো। তারপরে সিনিয়রদের মধ্যে ছিলেন জিয়াউর রহমান। মেজর রফিককে বলা হয়েছিল, তিনি বলেছিলেন না, আমি আমার ইপিআরের লোকজন এখানে আছি, আমার থেকে সিনিয়র যারা তাদেরকে নেন। তখন হি ওয়াজ দি সিনিয়র মোস্ট ম্যান। তাকে দিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এখানে যে আমাদের মঈনুদ্দিন খান বাদল আছেন, মোশাররফ সাহেব আছেন, অন্যান্য যারা সদস্য এমআর সিদ্দিকী থেকে শুরু করে এম এ হান্নান, জহুর আহমদ চৌধুরী, সবাই মিলে তখন লিখে জিয়াউর রহমান সাহেবকে দিয়ে ঘোষণা পাঠ করানো হলো। এবং 27 তারিখ, তবে এই দেশে প্রথম মুক্তিযুদ্ধে 19শে মার্চ জয়দেবপুরে প্রথম রিভোল্ট হলো জেনারেল শফিউল্লাহর নেতৃত্বে। যদি সেদিন যখন 25শে মার্চ যখন হলো, তখন তারা ময়মনসিংহের দিকে চলে গেল। যদি চট্টগ্রামের মতো রেডিও স্টেশন ময়মনসিংহ থাকতো, তাহলে তো শফিউল্লাহ এখানে স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন। সুতরাং আমি একটা কথা বলি আপনাদের কাছে বিনয়ের সাথে, 6 দফা না হলে 69 হতো না, আগরতলা হতো না, আগরতলা না হলে 69 হতো না, 69 না হলে 70 নির্বাচন হতো না, 70 নির্বাচন না হলে বঙ্গবন্ধু একক মেজরিটি না হলে এই বাংলাদেশের স্বাধীনতা হতো না। সুতরাং আপনাদেরকে বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি কেউ, জনাব মওদুদ সাহেব, জনাব জমিরুদ্দিন সরকার, জনাব এম কে আনোয়ার, আপনারা কি কেউ 27 তারিখের আগে জিয়াউর রহমানের নাম শুনেছেন? সুতরাং এইসব কথা বললে মুক্তিযুদ্ধের যারা, তাদেরকে অপমানিত করা হয়। সুতরাং আমি এই কথাগুলি আমি আমার বলার কথা ছিল না, আমি এই কথাগুলি বললাম। দেখেন কত বড় নেতা হতে পারেন জাতির জনক বঙ্গবন্ধু। 23শে মার্চ দেখেন কত বিচক্ষণ ছিলেন। আপনার অনেক, একদিকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, অপরদিকে তাকে যাতে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করতে না পারে, সেদিন বঙ্গবন্ধু 4টি শর্ত দিলেন। সামরিক আইন প্রত্যাহার করো, সেনাবাহিনী ব্যারাকে নাও, যারা হত্যা করেছে তার বিচার বিভাগ তদন্ত করো, এবং নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করো। এবং বিস্তারিত এই বইয়ের মধ্যে আছে, সারা রাত কি হবে এগুলি তার বলার সময় নেই, যেহেতু সময় চলে যাচ্ছে। বঙ্গবন্ধু শুধু 23শে মার্চ, ওই যে আপনার ব্রিটেনের টাইমস পত্রিকার প্রতিনিধি কার্ল ম্যাকলে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসভবনের নেতার দীর্ঘ 40 মিনিটের এক সাক্ষাৎকার গ্রহণ করেন। সেদিন কার্ল মার্ক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, কোট, আপনার সাহস, মেধা, প্রজ্ঞা এবং আত্মপ্রত্যয় মনোভাব দেখে আমরা নিশ্চিত আপনি পাকিস্তান ভাঙার সব আয়োজন চূড়ান্ত করেছেন, তাহলে আপনি কেন পাকিস্তান আক্রমণ করছেন না? উত্তরে আমার বাঙালির অবিসংবাদিত নেতা দৃঢ় প্রত্যয় বলেছিলেন, বাঙালিদের বোকা ভাবা দোষের কিছু না, তবে পৃথিবীর ইতিহাসে মেজরিটি মাইনরিটির উপর আক্রমণ করে না। পাকিস্তানের মাইনরিটি, ওরা আক্রমণ করবে, আমরা প্রতিরোধ করব, আর এই প্রতিরোধের মধ্য দিয়ে পাকিস্তানের কবর রচিত হবে। এটাই হবে ইতিহাসের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতায়, এবং আপনারা জানেন 9 মাস বঙ্গবন্ধু কোথায় ছিলেন? আরে আমার মতো একজন ক্ষুদ্র লোক, জিয়াউর রহমান সাহেব, ঠিক আছে আপনারা বলেন, আমার মতো একজন ক্ষুদ্র লোক 17 এপ্রিল মুজিবনগরের সরকার শপথ নিল। 20 এপ্রিল সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, জনাব আব্দুল মান্নান, তোফায়েল আহমদ, আবিদুর রহমান আমাদেরকে 26 তারিখ মার্শাল কোর্ট হাজিরিতে বলল। হাজিরার তো প্রশ্নই ওঠে না। 8ই এপ্রিল, 8ই মে, এপ্রিল 8ই মে আমাদেরকে 14 বছর সশ্রম কারাদণ্ড, অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত। আপনারা যদি দেখেন, আমার কাছে সেই বইও আছে। সুতরাং জিয়াউর রহমান সাহেবকে তো সেই সাজাও দেওয়া হয় নাই। আমি শুধু এটুকুই বললাম, মুক্তিযুদ্ধের চেতনা জনাব মওদুদ আহমদ সাহেব বলেছেন। আচ্ছা, আপনার বিবেকের কাছে আমি জিজ্ঞাসা করি মাননীয় স্পিকারের মাধ্যমে, কি করে একজন মুক্তিযোদ্ধা যার চেতনায়, এটা তো ঠিক 4টি রাষ্ট্রীয় মূলনীতি, এটা তো ঠিক, কি করে একজন মুক্তিযোদ্ধা কি করে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে একটি সরকার গঠন করতে পারে? কি করে
শাহজিদুর রহমানকে প্রধানমন্ত্রী করতে পারে, কি করে গোলাম আজমকে ফিরিয়ে আনতে পারে, কি করে আপনি তো বক্তৃতা শুরু করেছেন আপনার নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে, এটা আপনি সঠিক কাজ করেছেন, কারণ আপনার নেত্রীর এই গুণ আছে। দেখেন আপনি নোয়াখালীর থেকে আপনি নিজেই বলেছেন হেরে যাওয়ার পরে আপনাকে সুদূর সেই বগুড়া থেকে নমিনেশন দিয়েছে। তো কি করে আপনার নেত্রী মুজাহিদি এবং নিজামী তাদের গাড়িকে পতাকা দিতে পারলো? আপনি জানেন, আপনি নিজের বন্দির কথা বললেন, আপনি যখন বিদেশ থেকে আসার পর গ্রেপ্তার হলেন, আমিও তো সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে এসে আমি সেই ঢাকা বিমানবন্দরে আমাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে আমাকে ক্যান্টনমেন্ট থানা রাখলো, এবং আমার পাশে ছিল শাহরিয়ার কবির, কেউ কাউকে দেখি না, আমাকে ইন্টারোগেশন করলো, আমাকে রিমান্ডে, তারপরে ঢাকা কোর্টে, তারপরে সেন্ট্রাল জেলে আধা ঘন্টা, তারপরে কাশিমপুরে কোথায় রেখেছে মাননীয় স্পিকার আপনি জানেন? রেখেছে সেই এরশাদ শিকদার, যে ফাঁসির ছেলে ছিল, আমাকে রেখেছে সেখানে ফ্লোরে, আমাকে ডিভিশন পর্যন্ত দেওয়া হয় নাই। আমিও তো সাবেক মন্ত্রী ছিলাম। আজকে বললে বলবেন যে আমরা পুরনো কথা তুলি। সুতরাং আমাকে যখন, আচ্ছা আপনি ওই ছেলে ছিলেন, ঠিক আছে, আমাকে যখন কুষ্টিয়া নিয়ে যায় কাশীপুর কারাগার থেকে, আমি ফেরির মধ্যে দেখি যে একটি পতাকাওয়ালা গাড়ি, জিজ্ঞেস করলাম গাড়িটি কার? কয় মুজাহিদ। আমার হাতে হাত করা আর মুজাহিদের হাতে পতাকা, এই হইল আপনার স্বাধীনতার চেতনা, এই আপনার স্বাধীনতার চেতনা। সুতরাং আমি এই লাইনে, যেহেতু আমি সময়ের মধ্যে আমি শেষ করব, এই হলো স্বাধীনতার চেতনা। সুতরাং স্বাধীনতার চেতনা মূল্যবোধকে আপনি বলুন, আপনি বলেছেন কর্নেল তাহেরের ফাঁসির কথা, যে আইনে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই আইনে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার বিধান ছিল না। আপনি একজন বড় আইনজীবী, এটা কিন্তু পরে করেছে, এটা আগে করেনি, পরে করেছে। আমাকে মাফ করবেন, আপনারা আমাকে মাফ করবেন। আমি অনেক কিছু সাক্ষী, জনাব মজিদুর রহমান সাহেব আপনি জানেন, আপনার দৃষ্টি আকর্ষণ করি, অনেক কিছু সাক্ষী, আপনি সেটা জানেন। আমাদের মন ছোট না। আপনি যখন বঙ্গবন্ধু রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়েছিলেন, আপনিও গিয়েছিলেন লাহোর, আপনি গিয়েছিলেন, হামিদুল্লাহ চৌধুরীর মেমোয়ার্সে লেখা আছে, আপনি এবং আমিরুল ইসলাম কারকার সাথে দেখা করেছেন। আমাদের মন ছোট না, কিন্তু আপনার আজকে আপনিও আপনার সেই এরা শেখ মুজিব বইতে আপনি অনেক কিছু লিখেছেন, আবার এইসব বইতে আপনি লিখেছেন যেটা সবাই বলে আপনি লেখেন। আচ্ছা, আমি আপনাকে কোনো মানে ছোট করতে চাই না, কিন্তু আপনি যে বক্তৃতাটা দিলেন জনাব মজিদুর রহমান সাহেব স্বাধীনতা নিয়ে, তারপর আপনার কথায় কথায় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, ঠিক আছে, আমাকে মাফ করবেন, আমি অনেক কিছুর জন্য দায়ী। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও ক্ষমা চাই। 1975-এর 11ই জুন জিয়াউর রহমান সাহেব আমাকে ফোন করেছিলেন, উপর আল্লাহ নিজে সংসদ, আমি যদি অসত্য কথা বলে থেকে আল্লাহর কাছে টাকা থাকবো। তিনি কারোর অ্যাপয়েন্টমেন্ট হলে পলিটিক্যাল সেক্রেটারি, আমি ছোট, বয়স কম, 29 বছর বয়সে আমি স্টেট মিনিস্টার, পলিটিক্যাল সেক্রেটারি, আর ওই 75-এ 32 বছর বয়স। 3টার সময় জিয়া সাহেব ফোন করলেন আমাকে, আপনি কি দয়া করে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, বঙ্গবন্ধুর সাথে দেখা করে দিতে পারবেন? আমি বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ আসতে বলো। তো বঙ্গবন্ধু যেই গণভবনের ওই পাশে যেখানে বঙ্গবন্ধু বসতেন, আপনারা চেনেন, আপনিও গেছেন হয়তো, চেনেন আপনারা, সেই একটা রিল্যাক্সিং রুম ছিল দেবান, তার উপরে বঙ্গবন্ধু সে বিশ্রাম নিয়েছিলেন। আমি জিয়াউর রহমান সাহেবকে সেই রুমে দিয়ে আমি চলে গেলাম। জিয়াউর রহমান সাহেব চলে গেলেন, আমাকেও বললে গেলেন যে আমি গেলাম। বঙ্গবন্ধু আমাকে ইন্টারকনে ডাকলেন, ডেকে বললেন, জিয়া এসেছিল কেন জানো? আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে আমি রাষ্ট্রদূত করব, কিন্তু ও ছোট্ট কোরআন শরীফ নিয়ে আমার রুমে প্রবেশ করে কোরআন শরীফ আমার হাতে দিয়ে বলেছে, আমার সাথে হাত ধরে বলেছে, স্যার আমি আপনার সাথে কোনোদিন বেইমানি করবো না, আপনি আমাকে বিদেশে পাঠাবেন না, আমি এখানে থেকে আপনার কাজ করতে চাই। বঙ্গবন্ধু বললেন, দয়ার সাগর যারা আজকে রওশনের সাথে বলেছেন, আমরা এখানে যারা আছি, যারা এম.কে. আনোয়ার সাহেব বলেন, অনেক সময় বাকশালকে সমালোচনা করেন, তিনি আপনি অনেক সময় বলেন, জনাব মজিদুর আহমদ সাহেব, আপনি বোধহয় 13 তারিখে 13ই আগস্ট আপনি বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিলেন, আমার সে কথা মনে আছে। এম.কে. আনোয়ার সাহেব যখন বিদেশ থেকে আসলেন, উনি আমার
বড়, ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি অনেকবার আমার বাসায় এসেছিলেন, 69-এর গণ আন্দোলনের সময় পরিচয় হয়েছে। ওনার যখন 303-তে যখন ওনার চাকরি গেল, আমি সেই তোফায়েল আহমদ, উনি জানেন যে পল্টন ওনার পক্ষে বক্তৃতা করেছিল। তারপর ওনাকে যখন বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেলাম, বঙ্গবন্ধু ওনাকে আদর করলেন, উনি বঙ্গবন্ধুকে সালাম করলেন, বঙ্গবন্ধুর বুকে জ্বর উনি মানে চোখের পানি ফেললেন। ওই দিনই বঙ্গবন্ধু কিন্তু ওনাকে, আমার মনে হয় যে আমি ওনাকে আনোয়ার ভাই ডাকি, এখানে তা বলা যাবে না, মাননীয় সদস্য বলবেন, আমার মনে হয় টেক্সটাইল মিল কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে তাকে দেওয়া হয়েছিল। এবং ওনার সাথে আমার লাস্ট দেখা 14ই আগস্ট, উনি দয়া করে আমার ধানমন্ডির বাসভবনে এসেছিলেন। তো অনেক স্মৃতির পাতায় মনে পড়ে। আজকে এরশাদ সাহেবের মধ্যে কৃতজ্ঞতাবোধ আছে। তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, উনিও পাকিস্তান থেকে এসে আমাদের বাসায় গেছেন, এসেছেন যাতে ওনার চাকরি রেস্টোর হয়। আমরা যে সাহায্য করেছি উনি সেটা মনে রেখেছেন। কিন্তু আমি অবাক হয়ে যাই যে অনেকে মনে রাখে না। এবং 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 আমি কোনো অন্যভাবে আপনারা নেবেন না, এটা তো ঠিক। নেত্রী এখানে আছে, জেনারেল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু স্নেহ করতেন। যখনই আসতেন দুজনে একসাথে আসতেন এবং বঙ্গবন্ধু তাদেরকে আদর করতেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে দুঃখ লাগে যে সেই জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে যখন কেক কেটে দিন পালন করা হয়, বিশ্বাস করেন আমাদের মনের মধ্যে তখন কত বড় আঘাত লাগে। সুতরাং আজকে আমি একটা অনুরোধ করব, স্বাধীনতা যার যা প্রাপ্য তার তাকে দেবার চেষ্টা করেন। জাতির জনক বঙ্গবন্ধু, ইতিহাসের মহামানব বঙ্গবন্ধু আলজেরিয়া গেছেন, কোন জীবিত নেতার নামে তোরণ হয় নাই। 2জন জীবিত নেতার নামে তোরণ হয়েছিল, একজন মার্শাল টিটো, আরেকজন বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। ওখানে দাঁড়িয়ে বলেছিলেন বিশ্ব দুভাগে বিভক্ত, একদিকে শোষক আরেকদিকে শোষিত। আজকে আমাদের এই বঙ্গবন্ধু যখন জাতিসংঘে ভাষণ দিতে গেলেন, বলেছেন ইংরেজিতে বক্তৃতা করতে, তিনি বলছেন না, আমি আমার মায়ের ভাষা বক্তৃতা করে আমার মাতৃভাষাকে সমাদৃত করতে চাই। পিনপত্রের নিস্তব্ধতার মধ্যে 45 মিনিট বক্তৃতা করেছিলেন। সেখানে জুলিয়াস নায়ার থেকে শুরু করে অনেক বরণ্য নেতৃবৃন্দ ছিলেন। কাছে এসে বলেছিলেন, মুজিব, তোমাদের নেতা শেখ মুজিব শুধু বাংলাদেশের নেতা নন, হি ইজ নট অনলি লিডার অফ ইউর কান্ট্রি বাংলাদেশ, হি ইজ নট অনলি লিডার অফ এশিয়া, মুজিব ইজ দি লিডার অফ দি অপ্রেসড মাসেস অফ দি হোল ওয়ার্ল্ড। আজকে আমরা সেই নেতাকে, তিনি পৃথিবীর যেখানে গেছেন মাথা উঁচু করে তিনি দাঁড়িয়েছেন। পাকিস্তান ইসলামিক সম্মেলনে আমরা যখন গিয়েছি, বঙ্গবন্ধু ছিলেন সেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুতরাং সেই মহান নেতা আর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, আমরা ভিন্ন ভিন্ন দল করি। আজকে আমরা এখানে, আপনারা একদিন এখানে আসতে পারেন, আপনারা ক্ষমতায় ছিলেন, আমরা আবার 2008-এ এই নির্বাচনে ক্ষমতা এসেছি। সুতরাং আমি জাতির জনক বঙ্গবন্ধুর উপরে আমার অনেক স্মৃতি, অনেক কথা, কিভাবে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে, সে হাবিব আলী জেলের মধ্যে প্রিজন গভর্নর ছিল, সেই মানে কি বলে দি টর্চার অ্যান্ড দি ড্যামড, একটা বই আছে, তার মধ্যে লেখা আছে, যদি পড়ে থাকেন আপনারা, সেখানে লেখা আছে যে জেলের মধ্যে কবর করে বঙ্গবন্ধুকে কবরের পাশে দাঁড় করিয়েছিল। বলেছিল কবরে যেতে চান না, প্রধানমন্ত্রী হতে চান? তিনি উত্তর দিয়েছিলেন, কবরের ভয় আমাকে দেখাইও না, আমি তো জানি তোমরা আমাকে ফাঁসি দিবে, কিন্তু আমি এও জানি যে বাংলার দামাল ছেলেরা হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই সে বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারে। তারপরে সেই ভুট্টো এসে দেখা করলো ইত্যাদিতে, অনেক লম্বা কথা। সুতরাং আজকে এই একটা কথা, আমি স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবেন না একদিনে। এটা আপনারা সবাই শিক্ষিত, আমার যেসব বোনেরা বক্তৃতা করে তারাও ইউনিভার্সিটির ছাত্র। একদিনে তো আপনাদের স্বাধীন হয় নাই। সে 49 সনের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলো, ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট, 58 সনে সেই সামরিক শাসন জারি করে আইয়ুব খান বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে প্রথম গ্রেপ্তার করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, এবং তার নামে 11টা মামলা দিয়েছে। সুতরাং আজকে আপনারা মামলার কথা বলেন, আমি ক্ষুদ্র মানুষ, আমার বিরুদ্ধে 39টা মামলা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা বলেন, ওই যে মজিদ আহমদ সাহেব ডেইলি স্টার কোট করলেন, ভেঞ্জেস, হুইমস, অল দিস থিংস। আপনারা বলুন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন 2001 পর্যন্ত, আমাদের ক্ষমতা গেল আপনারা হোয়াইট পেপার বের করছে, শ্বেতপত্র, আমরা ভোলা একটা পাওয়ার প্ল্যান্ট করবো, হয়ই নাই, আমার নামে মামলা। আমাদের নেত্রীর নামে কতটি মামলা, আপনার ফ্রিগেট কিলার মামলা,
তারপরে ইত্যাদি মামলা, অনেকগুলো আমার নামে 39টা মামলা, 39টা মামলা। জনাব মওদুদ আহমদ সাহেব আপনিও গ্রেপ্তার হয়েছেন আজকে। সেই জন্য আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আজকে আমরা অনেক 42 বছর পেরিয়ে গেছে। বাংলাদেশ আজ কোথায়? আপনি বলেছেন যে কত টাকার বাজেট ছিল 72-এ, আমাদের কি বলে এক্সপোর্ট ছিল মাত্র $200 মিলিয়ন, আর আজকে সেটা $26 বিলিয়ন, এবং এই বছর যদি আশা করি আমরা $30 বিলিয়ন হবে, এবং আগেও আমরা বলেছি। সুতরাং বাংলাদেশ ইজ গোয়িং অন। উনি যে বলেছেন, কিসিঞ্জার বলেছিল বটমলেস বাস্কেট, আপনি কিসিঞ্জারকে চেনেন না? আমি তো বঙ্গবন্ধুর সাথে সুতরাং আমরা বঙ্গবন্ধুর সাথে গিয়েছিলাম আমেরিকায়, সেই ব্লেয়ার হাউসে ছিলাম, গেস্ট হাউস অফ আমেরিকান প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে যখন দেখা করতে যায়, বঙ্গবন্ধু মাথা উঁচু করে কথা বলেছেন। যখন প্রেসিডেন্ট ফোর্ড বলেছিল অর্থ চান অর্থ পাবেন, সাহায্য চান সাহায্য পাবেন, আমাদের কথা মতো চলতে হবে, বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন যে আমি আমার দেশের স্বাধীনতার সমুন্নত রেখে আমি সাহায্য নিতে চাই, যদি তা না হয় আমি দরকার হলে টুঙ্গিপাড়া চলে যাব, কিন্তু আমি কারোর কাছে মাথা নত করে আমি কারোর সাহায্য নেব। দ্যাট হোয়াট ওয়াজ দি ফাদার অফ দি নেশন। সুতরাং আজকে প্রশ্ন উঠেছে জিএসপি। আপনারা লক্ষ্য করেন, আমি খুব অবাক হয়ে যাই। আমি জনাব মওদুদ আহমদ সাহেব, স্পিকার সাহেব, আপনি যদি মাননীয় স্পিকার আপনি যদি মনে করেন তাই সময় দিবেন, না হলে আজকে আপনি কত মিনিট সময় চান? 5 মিনিট বলুন, 5 মিনিট বলুন। আপনি যে কথা বলেছেন, অতিরিক্ত 5 মিনিট সময়। আপনাদের মাননীয় বিরোধী দলের নেতা, আমার এখানে তো বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু আছে, যে গার্ডিয়ানে উঠেছে, ওগুলো আমি আর বলার মতো আমার সময় হবে না। The forecast came at the report published by Guardian যে বাংলাদেশ is one of the fastest growing country in the world. তার পজিশন এখন পাস চীন নাম্বার 1, then number 2 সিঙ্গাপুর, নাম্বার 3 ব্রাজিল, 4 is টার্কি, 5th is বাংলাদেশ। দিস ইজ দি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা 2015 সালে কমপ্লিট করার কথা, কিন্তু 13 সালেই আজকে আমাদের 26% আমাদের নেমে এসেছে, এবং এই অর্থ বছরের পর আমরা আশা করি এটা 22%-এ চলে যাবে। সুতরাং আমি বাজেট নেওয়া শুধু এক কথা বলবো যে অল দি ইন্ডিকেটার্স আর মুভিং টুয়ার্ডস দি পজিটিভ ডিরেকশন, এবং আন্ডার দি লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমরা এই বাজেটকে বাস্তবায়ন করব। এখন প্রশ্ন আসেন, বিরোধী দলের নেতা কি করে? আমার কাছে আছে, আমি খুব অবাক হয়ে গেছি যে না, এই যে বেগম খালেদা জিয়াস দি ওয়াশিংটন টাইমস আর্টিকেল, একটা দেশের বিরোধী দলের নেতা, আমরা বলি 2 বার, আপনারা বলেন 3 বার, যাই হোক, তিনি প্রাইম মিনিস্টার ছিলেন এবং বিরোধী দলের নেত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি কি করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বলতে পারলেন দ্যাট এক্সপ্লেন কি বলে লেখছে উইথড্র জেনারেল কি they also must explain to Mrs. Hasina that general preferences, money GSP, for trade will be withdrawn if those who support workers' rights and have political views opposed to those of the Prime Minister are not allowed to ইত্যাদি লিখে, অর্থাৎ মুদ্রা কথা হলো যে জিএসপি প্রত্যাহার করেন এবং বাংলাদেশের স্যাংশন দেন, এবং এইটার এবং FBCCI বলছে the article written by Begum Khaleda Zia has nakedly urged মাননীয় সদস্যবৃন্দ, the article written by Begum Khaleda Zia has nakedly urged the US authority to impose sanction on Bangladesh and also requested to withdraw all other facilities including GSP, অর্থাৎ Generalized System of Preference facilities by the US to the Bangladesh. This is what বেগম খালেদা জিয়া পারেন। তিনি আজকে আসেন আরেকটা বক্তৃতা, উনি গতকাল একটা বক্তৃতা করেছেন, কি করে? আপনি বলুন, আপনার যে মওদুদ সাহেব, আপনি আমার আগে বক্তৃতা করেছেন, আপনাকে আমি রেসপেক্ট করি, আপনি বলুন। উনি কালকে বললেন যে সিটি কর্পোরেশন নির্বাচন, আপনি এখন বললেন সিটি কর্পোরেশনে ইন্ডিকেশন, এবং আপনার বক্তৃতা মনে হলো যে আর মাত্র কয়েকদিন পরে আপনার ক্ষমতা এসে যাচ্ছে। আপনি এটা কিভাবে বললেন? না, বলেছেন যে আপনি বলেছেন যে এই বাজেট আমরা 6 মাস, তারপরে তো আপনি আসতেছেন, আপনি এটাকে ডাবল করবেন বা চেঞ্জ করবেন। শোনেন,
আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বযুদ্ধে যখন একটা যুদ্ধ ব্রিটিশরা হেরে গেল তখন চরম ফ্রাস্ট্রেশন ছিল এবং চার্চিল ভিক্টরি সেন্স ডি দেখে বলেছিল যে আওয়ার সাকসেস ইজ ভেরি নিয়ার। তারপর তারাই বিজয়ী হয়েছে যে হিটলারের বাহিনী পরাজিত হয়েছে। এখানে এই যে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, মাননীয় বিরোধী দলের নেতা বললেন নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় না। এর কারণ কি জানেন? কারণটা আমরা জানি। সব মানুষকে বলা শুরু করেছে যারা আওয়ামী লীগের আন্ডারে তো নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার দরকার কি? সেই জন্য উনি এখন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, রেডিও টেলিভিশন, কি সুন্দর মিডিয়া, এত স্ট্রং মিডিয়া, ভেরি স্ট্রং। কেউ এমনকি আপনারা বলেন নাই, আপনি আজকে হেজানি বক্তৃতা করে বলেছে যে বাবু সুরেন্দ্র সেনগুপ্ত বলেছেন যে পরাজিত তিনি অভিনন্দন জানিয়েছেন, যে জিতেছেন তিনিও তাদের কাছে গেছেন। চমৎকার একটা পরিবেশ। মাননীয় প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন পার্লামেন্টে, এবং কতগুলি জিনিস অহেতুক লেখা হয়, লেখা হচ্ছে যে এদের গেজেট হয় নাই, গেজেট হয়ে গেছে। আপনি সেদিন বললেন যে এদেরকে ডিপটি মিনিস্টার র্যাঙ্ক দেওয়া হবে, অথচ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলাম এরকম কোনো চিন্তা ভাবনাই নেই। সুতরাং কতগুলি অহেতুক জিনিস আমরা টেনে আনি। আমরা এত ছোট মনের মানুষ না। দেখেন বরিশাল আমরা হেরেছি, আপনি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, বরিশাল 73 পরে আজ পর্যন্ত আমরা পার্লামেন্টের সিট পাইনি, সেইটা হইল বরিশাল। খুলনা জনাব মঞ্জু এখানে আছেন বোধ হয়, জনাব মঞ্জু বোধ নাই। খুলনায় গতবার জোয়ারের ইলেকশনের সময় আমরা হেরেছি। রাজশাহী 35 বছর পরে আমরা গতবার আমাদের সদস্য বাদশাহ বিজয় হয়েছিল, আফটার 35 ইয়ার্স। সিলেট কখনো আমরা হারি কখনো জিতি। সিলেটের কামরান 3 বার ছিল কমিশনার, 1 বার পৌরসভার চেয়ারম্যান, 2 বার মেয়র। আরো বলবেন? আপনি আরো বলবেন? যে আরো 5 মিনিট বলুন দয়া করে। আসতে পারি না, 5 মিনিটে শেষ করবেন তোফাল সাহেব। 5 মিনিটের মধ্যে শেষ করবেন। 10 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যার যার আসনে যাবেন প্লিজ। অন্য আসনে এসে বসবেন না, দয়া করে যার যার আসনে যান। আচ্ছা, তারপরে মাননীয় স্পিকার বলুন। সেই কামরান আমরা হেরেছি, আমরা উই হ্যাভ অ্যাকসেপ্টেড। এখন গাজীপুরে নির্বাচন হবে। আপনি যে কি বলে আমাদের নেত্রীর বক্তৃতা কোট করলেন, আপনি তখন আমাদের সাথে ছিলেন, আপনি নিজেও বলেছেন আপনার সাথে আমরা মিটিং করেছি। আপনি বিবেকে জিজ্ঞেস করুন তো সেই দিন কি এখন আছে? যেই সরকার একটা উপনির্বাচনে হারতে চাইতো না, ভোলাতে 91-তে আমি 2টা আসনে বিজয়ী হয়েছিলাম, আমার ছেলেদের আসনে আমরা বিজয়ী হইনি। মাগুরার মতো একটা জায়গায় আমাদেরকে জিততে দেওয়া হয়নি। কিন্তু আজকে আপনি লক্ষ্য করেন, কোথায় আপনার বাড়ি নোয়াখালী আর কোথায় এমপি হয়েছেন বগুড়া, এবং হাজার হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। কেউ কি চেষ্টা করেছে? হবিগঞ্জ আমাদের সিটিং এমপি মারা গেছে, দেওয়ান ফরিদ গাজী, সেখানে ইলেকশন হলো, আমরা 1200 ভোটে হেরেছি। একটা ক্ষমতাসীন দল আপনার ক্ষমতা থাকতে 1200 ভোটে হারতেন? আজকে 2003-এ যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বা মানে পৌরসভা নির্বাচন হয়েছে, আমার ভোলায় 5টা পৌরসভা, সবটি আনকন্টেস্টেড, আমাদের কেউ দাঁড়াইতেই নাই। আজকে ফিরোজ বলেছিল আমাদের 61টা ইউনিয়ন, 2টা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে আমাদের, আর 59টা হয়েছে বিএনপি। কিন্তু যারা মওদুদ আহমেদ, আপনার মাধ্যমে বলি ওনার দৃষ্টি আকর্ষণ করে, সেই দিন কি এখন আছে? এখন আমরা নারায়ণগঞ্জ বলেন, চিটাগাং বলেন, সিলেট বলেন, তারপরে কুমিল্লা বলেন, আজকে 6000-এর মতো ইলেকশন হয়েছে। প্রত্যেকটা ইলেকশন অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে ক্ষমতাসীন দলের অধীনেও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে। সুতরাং যেই সময় আমরা তত্ত্বাবধায়ক চেয়েছিলাম, আমরা তো 91 ইলেকশনে জাস্টিস শাহাবুদ্দিন নেতৃত্বে আমরা ইলেকশন করেছি, অনেকদিন পার্লামেন্ট চলেছে। 94 সালে যখন আপনার মাগুরার থেকে আসলাম, আসার পরে আপনি সহ আমরা বসে সিদ্ধান্ত নিলাম না, এই সরকারের অধীনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।
সুতরাং আজকে জমিরুদ্দিন সরকার সাহেব বগুড়ার থেকে হয়েছে, আজকে আপনার প্রত্যেকটা নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। সেই জন্য একটা কথা আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যদিও এটা মাননীয় প্রধানমন্ত্রী এখানে তিনি আমাদের নেতা, তিনি সিদ্ধান্ত নেবেন। একটা কথা আমি বলতে চাচ্ছি, আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে এই সরকারের অধীনেই আগামী দিনে অবাধ, গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আপনারা যদি নির্বাচন বললেন, আপনি বলে দিলেন নির্বাচন করবেন না, এবং আমি খুব বিশ্বাস করি এটা আপনার মনের কথা না, এটা আপনার মনের কথা না। আমি যদি ব্যক্তিগতভাবে আপনার সাথে আলাপ করি, আপনি বলবেন আমরা তো জিতেই যাচ্ছি, সুতরাং আপনাদের আন্ডার ইলেকশন করলো। কিন্তু আপনার নেত্রী তিনি কি করে বললেন যে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয় নাই? কি করে বললেন? এবং যে আরেকটা বলেছেন, যদি অবাধ নিরপেক্ষ হইতো তাহলে আমাদের লোকজনের জামানত বলে বাজেয়াপ্ত হইতো। এটা কোনো একটা কথা? এটা কোনো নেতার মতো কথা হলো? সেই জন্য আর আমি যে কথা বলেছিলাম, দেখেন আল্লাহ রব্বুল আলামিন আছেন। জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর কাছে এসেছিলেন, আমি বলেছি আপনাকে, বঙ্গবন্ধু তাকে আদর করে বিদায় করেছিলেন। কিন্তু আজকে আপনারা বলেছেন 15ই আগস্টের অনেক কথা বলেছেন, বেনিফিশিয়ারি কে? না, আপনি বলেন না, জমিরুদ্দিন সরকার সাহেব বলেছে। এটার বেনিফিশিয়ারি কে? আজকে খুনিদেরকে চাকরি দিয়েছিল কে? আজকে জেল কিলিং এর পরে চাকরি দিয়েছিল কে? আজকে 4 জাতীয় নেতা যারা এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, আপনিও ছিলেন, যারা মওদুদ আহমদ সাহেব, আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনি বাংলাদেশ থেকে গিয়ে ভারতে গিয়েছেন বা বিদেশে গেছেন, কিন্তু কি করে সেই খুনিদেরকে চাকরি দিলেন? এবং কি করে ইন্ডেমনিটি তো আপনি বলেছেন খন্দকার মুস্তাক করেছে, পার্লামেন্টে পাস করেছে কে? আপনারা 79-এ। এবং একটা কথা বলি, কেউ যদি আপনি 73 ইলেকশনের উদাহরণ দিয়েছেন, 2-1টা জায়গায় যে প্রবলেম হয় না তা না, কিন্তু আমরা যাদের নাম বলেছেন এটা মোটেই সঠিক না। সুরেন্দ্র সেনগুপ্ত, তার ওখানে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, রাশেদ খান মেননের ওখানে অবাধ নিরপেক্ষ, আপনি 2-1টা নির্বাচনের প্রচার হয়েছিল, কিন্তু হানা ভোট করে কি করে? কি আরো বলবেন? কত মিনিট বলবেন বলেন? যে আরো 5 মিনিট বলুন, 5 মিনিটে শেষ করবেন দয়া করে। হানা ভোটে 98% ভোট হতে পারে, আপনারা করেছেন আপনাদের। এবং 79-এর ইলেকশন, I was also a victim। আমি হজ করা লোক, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার কাছে প্রস্তাব এসেছিল যে 2টা সিট দেওয়া হবে, 1 কোটি টাকা দেওয়া হবে। আপনি বলেন জনাব মওদুদ আহমদ সাহেব, রাজনীতি কেনা বেচা, দুর্নীতি কার সময় আরম্ভ হয়েছিল? রাজনৈতিক নেতাদেরকে বঙ্গভবনে নিয়ে দুর্নীতির মানে যে কি বলে তকমানা, কি বলে দুর্নীতির গায়ে লাগানো কে করেছিল? জিয়াউর রহমান সাহেব। জেনারেল শিশু কে করেছিল? কারণ আপনাদের 2/3 মেজরিটি। আমি জিয়াউর রহমান সাহেবের লাগে দেখা করি নাই, ওই যে বঙ্গবন্ধুর সাথে দেখা করে কোরআন সে শপথ নিয়ে তিনি যে শপথ ভঙ্গ করেছিলেন। আমার কাছে অনেক লোক এসেছিলেন, জিয়াউর রহমান সাহেব আমার সাথে দেখা করতে চায়। আমি উত্তর দিয়েছিলাম দুটো, যে জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা আমি করব না। বলছে কেন? আমার অনেক কারণ আছে। ধরেন আমি যখন পলিটিক্যাল সেক্রেটারি, উনি উপপ্রধান, তখন আমার সাথে ওনার রিলেশন ছিল একরকম, আমার সাথে ওনার কথা হতো একরকম, আমাকে ডাকতেন একরকম। এখন গেলে যখন বলেন তোফাল সাহেব কেমন, আমার কাছে শুনতে খারাপ লাগতো। সেই জন্য আমি বলছি যে না, এটা হাসার কিছু নাই। এই জন্য আমি বলেছি যে আমি জিয়াউর রহমানের সাথে দেখা করি না। কেন? যে বন্ধুত্ব করলে ফাঁসি হয়, আর বঙ্গভবনে গেলে বদনাম হয়। আই ক্যানট অ্যাফোর্ড আইদার অফ। আমি বিবিসি সাক্ষাৎ করে বলেছিলাম, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওনার সাথে আমার মৃত্যুর আগের দিন দেখা হয় নাই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমার কোনো ইয়ে না, কিন্তু ঘটনা হলো সেটা। সেজন্য আজকে আমার একটাই মাত্র কথা, যে কেয়ারটেকার আপনাদের সংজ্ঞা দিয়েছেন, আজকে কেন আপনারা আমরা তত্ত্বাবধায়কে যাব বলেন? 1,30,00,000 ভোটার ফলস ছিল, সেটা শুদ্ধ হয়েছে, আইডেন্টিটি কার্ড হয়েছে। এখন কোন কেন্দ্রে কোনো গোলমাল হয় না, কেউ সিল মারতে পারে না, কারচুপি করতে পারে না। এন্ড মিডিয়া ইজ সো স্ট্রং, এক জায়গায় জোরে কথাগুলো ইটে ওঠে, যে জোরে কথা বলছে। দেখেন আমাদের মেয়র প্রার্থী জাহাঙ্গীর গাজীপুরের, বেচারা
আজমতুল্লাহর জন্য কাজ করছে নিরলসভাবে, পত্রপত্রিকায় দিয়ে দিচ্ছে, সেই প্রশ্ন অমুক তমুক, আমরা কি কোনো বাধা দেই? রাত্রিবেলা টকশো হয়, আমার আবার অভ্যাস আছে টকশো দেখার, টেলিভিশন ঘুরাই আর দেখি, যে যে যার মতো পারে। আমরা তো যাইতেও পারি না, আপনি যেমন, আপনার সাথে আমি অনেকবার গেছি, কিন্তু আপনি আবার গভীর রাতে যাওয়াটা পছন্দ করেন না, সেই জন্য আমারও মানে যাইতে এখন ইচ্ছা করে না। কিন্তু এই মিডিয়ার যুগে নির্বাচন কারচুপি করার কোনো সুযোগ আছে? সুতরাং একটাই কথা বলি, হ্যাঁ, যদি আপনারা গো ধরেন যে আপনার তত্ত্বাবধায়ক, আমার শেষ করব, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ইলেকশনে যাবেন না, আমরা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার বা কোন রকম নির্দলীয় সরকারের গঠন করার প্রশ্নই ওঠে না। নির্বাচন হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে। এইটার সামনে রেখে আপনারা, আমাদের ব্যারিস্টার খোকন আপনার একটা প্রস্তাব দিয়েছিল এখানে অ্যাডজার্মেন্ট মোশন, আমরা রাজি হয়ে গেলাম। আরে যে আমরা রাজি হলাম, আপনারা কেটে বললেন, আলোচনা করতে চান না। সুতরাং আমরা আলোচনা করতে রাজি আছি, কিন্তু দিস ইজ দি প্লেস। আজকে দেখেন, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। এই যে পার্লামেন্টে আপনারা এসেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগে। আপনারাও অবশ্য আগে আসতে চেয়েছিলেন, কারণ আপনাদের দলের মধ্যে হারা লোকজনের সংখ্যা বেশি, তাদের জন্য আমরা আসতে পারেন নাই। এখন আপনারা আসছেন। আমি রাজনীতি নিয়ে কোনো দম্ভ অহংকার দেখানো কারোর উচিত না। আপনি যে দাম্ভিকতা দেখালেন জনাব মওদুদ আহমেদ সাহেব, আপনাকে উইথ ডিউ রেসপেক্ট, যে আপনারা ক্ষমতা এসে গেছেন এটা ভাববেন না। কারণ আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা এই 4টি সিটি কর্পোরেশন নির্বাচন থেকে আমরা সেই ভুল ত্রুটি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এবং ইনশাল্লাহ আগামী নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হবে, এবং সেই সরকার। এবং আপনি বলেছেন পার্লামেন্টে যদিও টাইম চলে গেছে, পার্লামেন্টের উনি নিজেই বলেছেন যে 25 তারিখের মধ্যে অক্টোবরের পার্লামেন্ট ডিজলভ হবে। আমরা কেউ এমপি থেকে ইলেকশন করব না, এবং যে সরকারটা থাকবে ডে টু ডে কাজ করবে, এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সুতরাং আগামী দিনে সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, এবং আপনারা মিলে দেশে একটি অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদের বৈঠক আগামী 29 জুন 2013 শনিবার বিকাল 3টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সকলকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আবার বলছি, শনিবার বিকাল 3টা।